ভালোবাসার বাংলাদেশ। অনেক অনেক বন্ধুরা যোগাযোগ করেছেন, তবে ঢাকার বাইরে যারা রয়েছেন তারা একেবারে আশাহত বা মন খারাপে হওয়ার করবার কিছুই নেই। সবাই কিন্তু সুযোগ পাচ্ছেন এবং আপনারা ফোন পাচ্ছেন, আপনাদের সঙ্গে কথা বলছি। যারা কল পেয়েছেন নিশ্চয়ই সেটা তারা জানেন। আর আজকে কথা বাড়াবো না, আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠান আশিক অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, আমি আশিক আজিজ। আমি এআইবি থেকে 2012-এ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ট্রিপলিতে। দেন আমার বিজনেস লাইফ, এখন বর্তমানে আমি ডিআইইউ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে EMBA করতেছি। পাশাপাশি আমি বিজনেস করি। আমি ইন্ডিয়ার লার্জেস্ট ব্র্যান্ড লালকেল্লা অথরাইজ ডিলার বাংলাদেশের। সাথে আমার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। এর থেকে আমার লালকেল্লা তো অনেক প্রমিনেন্ট ব্র্যান্ড, চাল, জি বাসমতি চাল, সেটা বাংলাদেশ অথরাইজ ডিলার। গ্রিন বাংলাদেশের সোল এজেন্ট, গ্রিন বাংলা ডিস্ট্রিবিউশন আর MS আশিক আজিজ। ওকে, এবং সেই সাথে আপনার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমরা ফ্রেন্ডরা মিলে খুলেছি, হেডরন কেমিক্যালস লিমিটেড। উদ্যোক্তা হিসাবে এত অল্প বয়সে অনেকগুলো কাজের মধ্যে নিজেকে জড়িয়েছেন। দিস ইজ রিয়েলি গুড। আশিক, শুনবো আপনার জীবনের কথা। আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা, আমার মা, আমরা 2 ভাই 1 বোন। আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে। আমার সেকেন্ড হলো আমার ছোট ভাই আশফাক আজিজ। আমার বোন আফরা আজিজ, ও সবার ছোট। আমার বাবার নাম হলো আজিজুল হক, উনি ব্রাউন বাই চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, FBCI সাবেক ডিরেক্টর। আমার মা হাউস ওয়াইফ, উনি ঢাকা ভার্সিটি থেকে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন। আমাদের পরিবারের যদি গল্প বলতে হয়, আমাদের খুব সুন্দর একটা পরিবার। আমরা 5 জনের যে পরিবার বলে। ছোটবেলা থেকে আমি বড় হয়েছি ঢাকাতে। আমার জন্ম হলি ফ্যামিলি হসপিটালে। আপনার গ্রুমিং তো খুব ভালো হওয়ার কথা। বাবার কথা বলছিলেন, FBCI এর ডিরেক্টর এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্সের। মায়ের কথা বলছিলেন ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। জি। সো গ্রুমিং, পারিবারিক পরিমণ্ডলে আপনার গ্রুমিংটা অনেক অনেক দারুণ হয়েছে বলেই আমরা ধরে নিতে পারি। জি, তারপর? জি, আমি খুব বলে না যে আড়ালে ঘরে দুলালের মতো করে বড় হয়েছে। আমার বাবা মা আমাকে সেভাবে বড় করেছে আমাদের ফ্যামিলিতে। আমাদের 5 জনের পরিবার, এর ভিতরে আমার ঢাকায় বড় হওয়া কারণ হলো আমাদের ব্রাউনবাড়িয়াতে আপনার পলিটিক্যালি পরিবেশের কারণে আমার বাবা আমাকে ব্রাউনবাড়িয়াতে বড় করেন। উনি আমাকে জন্মের পরে আমি হলি ফ্যামিলিতে হওয়ার কারণে আমার আঙ্কেলের বাসা ছিল কাকাশিয়ান গুলফিশিয়ান, যেটা হলো আপনার অফিসার্স ক্লাবটা ঠিক উল্টা সাইডে সচিব পাড়া। আমার বড় আঙ্কেল উনি সরকারি চাকরি করতেন। দেখা গেছে জন্মের পরে থেকে কিছুদিন ওখানে থাকা, তারপরে ব্রাউনবাড়িতে থাকার পরে 94-95 দিকে আমার বাবা আমাকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় শান্তিনগরে আমরা থাকায় স্টার্ট করি। শান্তিনগরে আমাকে প্রথমে ভর্তি করা হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। ভর্তি হওয়ার পরে ওখানে আমি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করি। সেখান থেকে আমার বাবা মা দুষ্ট হওয়ার কারণে নিয়ে যায় স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ কোডাতে, যেটা সোডা কোডা, যেটা ধানমন্ডিতে অবস্থিত। সেখান থেকে আমি ম্যাট্রিক ইন্টার কমপ্লিট করি। দেন আমি আমার ইউনিভার্সিটি, উইজলের তো ফুল ফ্লেজ এটা ইংলিশ মিডিয়াম, না বাংলা ইংলিশ দুটি ছিল। আমি বাংলা মিডিয়ামে পড়তাম, ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে ইংলিশ ভার্সন। গেলেন কোডাতে, সোডা কোডাতে। জি, ওখানে নিয়ে আসলো। বেসিক্যালি আমার ছোট ভাইকে আপনার ভর্তি করানো হয়েছে ধানমন্ডিতে। তখন 2 জনের সুবিধার্থেই কোডা সোডাতে আপনার ইংলিশ বাংলা ভার্সন ইংলিশ মিডিয়াম থাকার কারণে আমার বাবা ঠিক করলো যে 2 জনকে একই স্কুল কলেজে নিয়ে আসি। সেই বাই দিস টাইম এই জায়গায় আমাকে নিয়ে আসলো। আমার ছোট ভাই আমার সাথে কোডা সোডাতে আপনার কত বছরের গ্যাপ আপনাদের? আমাদের গ্যাপ হলো 5 বছর, ঠিক 5 বছরের গ্যাপ। 4 বছর 11 মাসের গ্যাপ। আমার পিঠাপিঠি ভাই ভাই, হ্যাঁ বলা যায়। আমরা একই বিছানাতে আপনার বড় হওয়া, এখন একই বিছানাতে আমরা বড় হয়েছি। আমাদের যদি বলেন শৈশবকাল একসাথে কাটানো। আমার ছোট বোন আমার থেকে 14 বছরের ছোট, কিন্তু ও আমার থেকে মাত্র 4 বছর 10-11 মাসের ছোট। 2 ভাই যতটুকু না ব্রাদার্স, হ্যাঁ আমরা একই রকম প্লেট, একই রকম খাওয়া দাওয়া বলেন, সবকিছু একই সাথে। আমি যেটা খাচ্ছি ও সেটা খাচ্ছে। আমরা একই টাইপের, বলে না যে ড্রেস আপ পরে বড় হওয়া, সেম ভাবে করে আমাদের বড় হওয়া। ও আপনার কোডা সোডাতে আপনি ইংলিশ ভার্সনে ভর্তি, ও প্লে থেকে ভর্তি, আমি ক্লাস 6 থেকে এইভাবে করে ভর্তি হওয়া। 2 জন আমাদের ধানমন্ডিতে খুব সুন্দর এরিয়া। ও বাই দিস টাইমে যখন ক্লাস 2-তে উঠলো, তখন ও চলে গেল আপনার ইয়াতে ম্যাপিলিস ইন্টারন্যাশনাল স্কুল, কারণ ওকে আব্বু ঠিক করলো যে আমি অথরাইজ ইংলিশ মিডিয়াম যেটাকে, ওটাও ধানমন্ডিতে।
কারণ একই ইয়াতে আমরা বুঝতে পারছি। গাড়িতে যাওয়া আসা করতাম, তো আপনার এই কারণে ও আব্বু বললো যে ও যখন ইংলিশ মিডিয়ামে গেল, আমি বাংলা মিডিয়ামে ছিলাম, ও যখন ইংলিশ মিডিয়ামে গেল তাহলে অথরাইজ মানে যেখানে আপনার এডেক্সেল বা সিস্টেমে পড়াশোনা হয় আমি সেখানে ওকে পড়াই। ও চলে গেল আপনার ম্যাপেলিক্স ইন্টারন্যাশনাল, আমি কোটাতে আমার ম্যাট্রিক দেওয়া, ও হইলো আপনার ম্যাপেলিক্স থেকে বড় হচ্ছে। এভাবেই আমাদের চলতেছে। 2002 সালে দিয়ে আমার ছোট বোন ভাই বোন হলো। আমাদের এই শান্তিনগরে বড় হওয়া, কারণ আর বেসিক্যালি আমার মানে জন্মের পর থেকে যদি বলেন, আমি 96 থেকে এখন পর্যন্ত অবধি আমি এই শান্তিনগরেই থাকি। স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার লাইফ স্টার্ট। তারপরে শান্তিনগরে আপনি এখন থাকে শেলটেক রহমান বিলাই। শান্তিনগরে বেড়ে ওঠা, কোমর পর্যন্ত পানি বলেন, বলেন, সবকিছুই মনে করেন যে আলো বাতাস শান্তিনগর। মানে অনেকে আমাকে বলে যে এখানে কি মজা পাও, মানে আপনি যেখান থেকে বড় হবেন, আপনার স্কুল লাইফটা ওখানে কাটাইছি, তারপরে টিনেজার্সটা যেখানে আমরা মানে এখানে আমাকে বলতে মানুষ চিনে, আমাকে এখানে বলতে হয় না যে এটা এরকম। আপনি যখন একটা নতুন এরিয়াতে যাবেন, কিভাবে থাকবেন, কি খাবেন, কেউ কাউকে হেল্প করে না। কিন্তু এখন আমাদের যেটা বন্ধন, পাশে ফ্ল্যাটে কে আছে সেটাই আমরা জানি না। কিন্তু শান্তিনগর এরকম যে ওই গলি দিয়ে হেঁটে গেল, পিসাবে গলিতে হেঁটে গেল, এ জানে যে আমি আশিক বা এই করতো সেই করতো। আমাদের কিন্তু আপনার 2007 সালের আগে বা 8 সালের আগে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কারেন্ট যেত। 2009 সালের পরে থেকে কমে যায়, কিন্তু ঢাকা শহরে কিন্তু তখন সবাই এলাকায় মহল্লাতে নেমে মানুষজন গল্প করতো, একটা এরকম গল্প। স্পেশালি আমার রেসিডেন্সিয়ালের অনেকগুলো বন্ধু শান্তিনগরের ছিল। আচ্ছা আচ্ছা। আমার স্পষ্টতা এখন বেশি যার চেহারাটা চোখে ভাসতেছে সেটি হচ্ছে শৈবাল, আমেরিকায় থাকে এখন। তখন আমি ওর কাছ থেকে গল্প শুনতাম, এবং এই যে লাগাও, এই যে অ্যাটাচমেন্ট শান্তিনগরের এলাকার মানুষদের মধ্যে 90s-এ, আমি সেটা খুব স্পষ্টতই তখন জানি বা বুঝি। তখন হয়তো লিমিটেশন ছিল, কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না শান্তিনগরবাসীর এই মানুষজনের। আমরা সবাইকে অলমোস্ট যারা শান্তিনগরের 90s-এর দিকে বড় হয়েছে সবাই সবাইকে চিনে। একদম তাই, জানে, মানে একজনকে চিনে না এমন না, দেখলে এখনো কেমন আছে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে। অন্য জায়গায় যেমন আমাদের এখন কি হয়েছে, অ্যাপার্টমেন্টের দুনিয়া হয়ে গেছে। একটা অ্যাপার্টমেন্টে 100টার উপরে ফ্ল্যাট হচ্ছে। আমার পাশের ফ্ল্যাটে কে থাকে না থাকে এটা কেউ কাউকে ঠিক করে চিনি না। বলছিলেন যে আপনি আপনার ভাই একদম পিঠাপিঠি ভাবে, একই রকম ভাবে, একই গ্রুমিং, একই রকম এনভায়রনমেন্টের থ্রু দিয়ে বড় হওয়া। ও খুব লাজুক প্রকৃতির ছিল। আমরা যেমন মনে করেন যে আমি আমার মতো করে ফেলতেছি, একটা দুষ্টমি হোক ভালো কাজ নিজের মতো করে, ওকে আপনি যেটা কিছু করে দেন আম্মার অনুমতি নিত। ও আম্মুর ভীষণ ভক্ত। আম্মা যদি যে খেতে যেতাম, সাপোজ আমি একটা গেলাম, দাওয়াতে যাওয়ার পরে এমন আছে না যে খেতে বসলাম, আমি আমার মতো করে নিয়ে খাচ্ছি, ওকে যতক্ষণ পর্যন্ত আম্মা উঠায় না দিচ্ছে আম্মা দাও। ওর ভিতর আশফাক, আমার ছোট ভাইয়ের নামটা বলি, আশফাক আজিজ। ওর একটা এইরকম স্বভাব যে আম্মু যেটা বলবে, আম্মু যদি বলতো না, মানে ও মানে বলে না যে একটা ফ্যামিলিতে ছেলে কমান্ড ফর মাদার থেকে ও আম্মারে, আমরা মায়ের নাওটা বলতে যা বোঝায়। হ্যাঁ, কিন্তু নরমালি কিন্তু দেখছি আমরা যে বড় ভাইটা একটু স্ট্যাবল, একটু ধীরস্থির হয়, মেজোটা আমার মতো ফটকা হয়, কিন্তু ক্ষেত্রে উল্টা হয়েছে আর কি। এক্স্যাক্টলি। ওকে, আশফাক বরং অনেক ধীরস্থির এবং অনেক অবিডেন্ট, এবং সেই ক্ষেত্রে আপনি একটু দুষ্টমির মধ্যে ছিলেন আর কি। জি, ওকে। তারপর 2006 আমি ম্যাট্রিক পাস করি সোরাকোটার থেকে। দেন তারপর আমি ভর্তি হয়ে যাই হইলো আপনার আবার কোটাতে, ঢাকা কমার্স কলেজে আমি প্রথমে ভর্তি হয়েছি। আমার কি হলো, সায়েন্সের থেকে আমি GPA 4 যখন পেলাম তখন মনে হইলো যে একটু কমার্স পড়ি, কারণ কি আমার হঠাৎ মনে হইলো যে কমার্স মনে ইজি হবে। দেন আমি ভর্তি হইলাম ঢাকা কমার্স কলেজে। ভর্তি হওয়ার পরে কমার্স কলেজে 1 সপ্তাহ ক্লাস করার পরে সাইমা ফারুক ম্যাডামের খুব সুন্দর বিহেভিয়ারের পরে থেকে আমার আর কমার্স পড়ার, কারণ কি যাই পরে হিসাব বিজ্ঞানের টার্মস বলতেছে এগুলো হলো মাথার উপর দিয়ে যায়, খালি উপর দিয়ে যায় না, ডেবিট আর ক্রেডিট যাই বলি ক্লাসে খালি ডেবিট আর ক্রেডিট বলে, এই বলে সেই বলে, খালি কমার্স কলেজের কথা বলছেন? হ্যাঁ, ঢাকা মিরপুরে কমার্স কলেজ। আমি 7 দিনের, হ্যাঁ অবভিয়াসলি কমার্সে আমি একটু পুরো এক্সপেক্টেশন বই, খুব ভালো কলেজ, কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে, কারণ কি ডেবিট আর ক্রেডিট বলে মনে হইতেছে আপনার কলেজ তো মোস্ট অফ দ্য টাইম সেরা কলেজ হয় বাংলাদেশে। হ্যাঁ, আমি তখন আপনার ঢাকা কমার্স কলেজে চান্স পাই। এখন যাই বলে সব ডেবিট আর ক্রেডিট বলে, দেখি আমার মাথার এদিক দিয়ে যায় জাবেদা মানে আমার কোনো ট্রামসে হচ্ছে না। 1 সপ্তাহের ভিতরে আমি আমার বাবাকে জানাই যে আমি কলেজে থাকবো না, আমার এখানে মিলতেছে না, আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে ব্যাক যাই। আব্বা বললো তোমাকে আগেই বলা হয়েছে তুমি কি করবা, তুমি বললা যে কমার্সে যাবা। বাই দিস টাইম আমি আমার কোটাতে আমার টিচাররা অনেক ছোটবেলা থেকে পড়ার কারণে তারা আমাকে খুব আদর করতো, তার সাথে কথা বলছি, বললো যে তুমি ট্রান্সক্রিপ্ট উঠাই নিয়ে এসে আবার
কমার্স থেকে সায়েন্সে আসার জন্য প্রথম 15 দিন একটা সময় থাকে, সে ব্যারিয়ারে আমি চেঞ্জ হয়ে চলে আসছি। আমি ইন্টারমিডিয়েট পাস করতে করতে আশফাক ম্যাপলিপসে আপনার আপনার ছোট ভাই। হ্যাঁ ম্যাপলিপসে পড়াশোনা করে। ম্যাপলিপসে পড়াশোনা করতে করতে ওর ও লেভেল চলে আসে। আমার ইন্টার পাস হয়ে গেছে 2008 সালে আপনার কোড়াসুরাত থেকেই। সে বছর ব্যাপক হার্ড কোশ্চেন হইলো আমাদের 2008 সাল, কারণ হইলো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায়। কোশ্চেন মনে করেন যে সেই লেভেলে, সায়েন্সের যে লেভেলে গণতান্ত্রিক ডিক্টেটরশিপ টাইপ এক্স্যাক্টলি। এবং ল্যাব পরীক্ষায় এরা এ যাবৎকাল আগে শুনছি ল্যাব পরীক্ষা দিতে যাবেন কোনো সমস্যা নাই, কেমিস্ট্রির যে লবণ টমন এগুলো বলে দিবে মামারা আছে, এই আছে, সেটা হবে, এটা হবে, ওইটা হবে, সেটা হবে। কিন্তু আমার কলেজের টিচাররা বলতো দেখা যাও, কারণ কি যে পরিমাণ আমাদেরকে করেছে বল দেখা যাও, কারণ কি কেয়ারটেকার গভর্নমেন্টের পরীক্ষা। কেউ তো লবণ টবণ যে জানছে সেই খালি অ্যান্সার দিতে পারছে, না হলে অ্যান্সার দেওয়ার কোনো উপায় নেই। ইন্টারমিডিয়েট পাশে হবে বাই দিস টাইম আশফাকও 8-9-এ পড়ে, তখন 8 যখন আসলো, তখন 8-9 ও যখন 8-9-এ আসলো তখন ডিসিশন নেওয়ার পালা হইলো। ও বলতেছে যে ভাইয়া আমি প্রাইভেট থেকে পরীক্ষা দিই। আমি বললাম ম্যাপলিপস থেকে বলে কি 9-10 2 বছর পরে আমি ও লেভেলস দেওয়ার থেকে 1 বছরে ও লেভেলস দিতে পারবো যদি প্রাইভেট থেকে দিই। আব্বা জিজ্ঞেস করলো প্রাইভেট কি, আমি তো স্কুলে ভর্তি করলাম। আব্বা আমি বললাম যে আপনি এটা প্রাইভেটলি দেওয়া যায়, এখানে হইলো ম্যান্ডেটরি না, আমাদের যেমন বাংলা মিডিয়ামে ম্যান্ডেটরি যে আমাকে স্কুলে আন্ডার থেকে পাস করতে হবে, ওখানে কোনো স্কুলের নাম লেখা থাকে না। আপনি এডেক্সেল থেকে নিলেন না ক্যামব্রিজ থেকে সার্টিফিকেট নিলেন, সেটা লেখা থাকে। আমাদের এখানে যেমন লেখা থাকে আপনি কোন স্কুল থেকে পাস করছেন, এমন না। বাই দিস টাইম ওর আবার একটু পরীক্ষার ভীতি আছে, ওই স্টুডেন্ট খুব ভালো কিন্তু পরীক্ষার ভীতি আছে। ও লেভেল ও মোটামুটি করে পাস করলো। আমি জানিও যে মানে স্টুডেন্ট সে রেজাল্ট হলো না, কারণ ও পাস করলো। ও লেভেল পাস করার পরে আব্বা বলতেছে ওর লেভেলের রেজাল্ট খুব ভালো আসে না, আসে ও যে ইয়াতে। আমি আব্বু প্রাইভেটেই করুক, বলে না এ লেভেলের জন্য কোন জায়গায় ভর্তি, আমি ভর্তির দরকার নেই, এভাবে করে করুক। বাই দিস টাইমে আমি 2012 সালে ইউনিভার্সিটিও পাস করে ফেলছি। ওর লেভেল শেষ, আমার ইউনিভার্সিটি শেষ। ও এ লেভেলে ভর্তি হলো। এ লেভেলে ভর্তি হওয়ার পর এ লেভেলের প্রথম দিল, ওর খুব বাজে হলো। এ লেভেলের প্রথম সিটিংয়ে বসে ওর খুব বাজে হলো। আমি বললাম ভাইয়া তুমি তো সব পারো, ওকে আমার পড়াইতো আমার ভার্সিটির এক ছোট ভাই পড়াইতে নাফিস, ও পড়াইতো। ওর খুব ভালো, বাট পরীক্ষা ভীতি রেদওয়ান স্যার আছে, ওনার কাছে ও সবচেয়ে বেশি পড়ছে। রেদওয়ান ভাই খুব, ওনার ওয়াইফ দুজনেই টিচার, এবং তারা খুব ভালোবাসে আশফাককে যখন ভালোবাসে, এমন ওরা বলতেছে আশফাক আমার অনেক স্টুডেন্ট থেকে খুব ভালো জানে, ওর বেসিক এত স্ট্রং যেটা স্ট্রং অন্য কাউর না। আশফাক পরীক্ষার ভীতি তুমি ছাড়াও পরীক্ষা দাও, কিন্তু ওর ওই পরীক্ষার ভীতিটা রয়ে গেছে। ও স্টুডেন্ট মানে ওর এত সুন্দর ক্লিয়ার ওর নলেজ, মানে ম্যাথমেটিক্যাল নলেজ বলেন, সায়েন্স নলেজ বলেন, কিন্তু অনেক আছে না যে পরীক্ষা হলে যে ডেলিভার হইতে পারে না, সেই রকম। আমার আশফাকের ছোটবেলায় একই বিছনার থেকে বেড়ে ওঠা, মনে করেন ফোবিয়া থেকে কোনোভাবে বের হতে পারছে না, পরীক্ষার যে ফোবিয়া। আশফাকের আমি আরেকটু চাইল্ডহুড কাহিনী বলি। আমরা একই বিছনাতে শুইতাম। আমার যদি কোলবালিশ, আমরা কোলবালিশ ইউজ টু দুইজনই, আমার কোলবালিশ সেম লাগলো, ওর কোলবালিশ সেম লাগলো। আমরা দুইজন মনে করেন খাটের মাঝখানে রেখা টানতাম যে আমাকে এতটুক তোর আমার এলাকা, যেভাবে করে টানে। ওর সাথে কিন্তু আমার এই 4 বছর 10 মাস 11 মাসের পার্থক্য কারণে বয়সে এরকম মিয়া। যেমন আমার প্লেটটা যেরকম স্টিলের, মেলামাইনের প্লেট আগে ছোটবেলায় খেয়াল করছেন নাকি, দুটা এমন থাকতো ইন্ডিয়ান স্টাইলের, কিছু খুব জনপ্রিয় হয়েছিল, চাইনিজ জাপানিজ প্লেসমেন্ট, এরকম সেম আমি যদি 2 পিস মুড়ি খাই, ও 2 পিস মুড়ি হবে সেম। এবং আমরা দুজন একটু মাশাআল্লাহ একটু হেলদি দেখতে পাবো, যেরকম কিউট ছিলাম। আমার আশপাশে দেখে সবাই আসতো, মানে গাল ধরতে আসতো। বেসিক্যালি আমার গাল ধরার কারণে আমার আব্বা খুব রাগ করতো। আমার আব্বা খুবই রাগ করতো যে আমার ছেলেদের গালে হয়ে ধরে কি কারণে। আশফাকের একটা বৈশিষ্ট্য ছিল এইরকম যে আমাদের আশফাকের কান ছিল হাতির কানের মতো। হাতির কানটা দেখছেন একটু ডিফারেন্ট, যেমন ওর কানটা ছিল ডিফারেন্ট। যেই ওর খেয়াল করতো, যারা খুব ক্লোজলি ওরে দেখে খেয়াল করতো, বলতো তোমার তো হেয়ারটা হাতির কানের মতো। সেটা সবাই বলতো। আমরা দুইজনই হয়ে করে বেড়ে ওঠে একই, মনে করেন এই বললাম যা কিছু আছে, ঘুমানোর থেকে আরম্ভ করে যেটাই করি, তর্কাতর্কি হোক, মানে
রেসপেক্ট যখন লাগালাগি হয় তুই তাই, একই ফ্যামিলি থেকে যেভাবে বড় হয়, আমরা যে একই রকম ড্রেস আপ করে বড় হওয়া, একই রকম ইয়ে করবো, যেখানে ঘুরতে যাওয়া, দুজন একসাথে যাওয়া। আমার ফুপির বাসা কাছে, আমার রাস্তার এই পাড়ায় এক ফুপি থাকে, আরেক ফুপি শান্তিনগর মোড়েই থাকে, এরকম কাছাকাছি হইলো আমরা সব একসাথে যাই, আমাদের ফ্যামিলিতে সবাই একসাথে চলাফেরাইয়া। এর বাই দিস টাইম আমার ভার্সিটি শেষ, ওর ও লেভেল শেষ, ও এ লেভেল পরীক্ষা দিচ্ছে 2014। ওর পরীক্ষা ভীতির কারণে ওকে আমি বারবার বুঝাতে চেষ্টা করি। ওর এ লেভেল মোটামুটি ও পাস করলো, সব ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে ও অ্যাপ্লাই করতে পারতেছে না। কারণ হইলো সি এর নিচে আসলে অনেক সি আসলে অনেক ভার্সিটি গুলো তারা অ্যাপ্লাই নেয় না, 2.5 স্টুডেন্ট সেটা কোনোভাবে এক্সপেক্টেড না। বাই দিস টাইম ও আমাকে, আমি বললাম তুমি এআইবিতে ভর্তি হলে বলো, আমি ভর্তি করাই দিচ্ছি, আমি তো এআইবিতে পড়াশোনা করছি, এআইবিতে আমার খুব ভালো ইয়ে আছে, তুমি পরীক্ষা দিলেই পারবা তুমি। ও বললো তুমি এআইবিতে পাস করছো, আমি যদি এআইবিতে ভর্তি হই আমার মুভমেন্ট তুমি নিয়ন্ত্রণ করবা। আমি কি করতেছি না করেছি, কারণ তোমাকে সবাই চিনি, এআইবিতে তুমি নিয়ন্ত্রণ করবা। কারণ আমি এআইবির হয়ে ক্রিকেট খেলতাম, সাকিব আল হাসানও আমাদের এআইবি থেকে, আমাদের ন্যাশনাল ক্রিকেট বোর্ডের সাথে এআইবি হইলো আপনার এডুকেশন পার্টনার, বাংলাদেশ ক্রিকেট টিমে এডুকেশন পার্টনার হলো এআইবি। তখনও আমাকে বললো যে না, আমি আইইউবিতে অ্যাডমিশন টেস্ট দিছি, আমি চান্স পাইছি। ও 2015 সালে ইয়েতে ভর্তি হইলো, আইইউবিতে ভর্তি হইলো। আমি বাই দিস টাইম 2012 পাস করে বেরোনোর পর বিজনেস স্টার্ট করলাম। এই পাস করে বেরোনোর 3-4 মাস আগে থেকে বিজনেস স্টার্ট করলাম। ও তখন হলো লেভেল পাস করে, আমি হইলো ও এখন ভার্সিটিতে ভর্তি হইলো। ভর্তি হওয়ার পরে ওরে আমি বললাম দেখ ভাই কি পড়বি তুই? ও বললাম আমি কম্পিউটার সায়েন্স পড়বো। আমি বললাম শিওর তো তুই কম্পিউটার সায়েন্স পড়বি, তোর তো রেজাল্ট ভালো না, ইয়া না সেই না। তখন বলতেছে যে আমার বেসিক তুমি রেদওয়ান স্যারে জিজ্ঞেস করো। রেদওয়ান স্যার ওকে খুব ইনিশিয়াল আমার সাথে কথা হইলো যে না ও পারবে, ওর বেসিক্যালি অনেকের পরীক্ষা ভীতি থাকে। আমাদের লাইফ খুব সুন্দর চলতেছে, তখন হইলো আমার কি বলে ফ্যামিলি খুব আমার ছোট বোনটাও বড় হচ্ছে, এদিকে ও বড় হচ্ছে, ও ব্যালেন্স লাইফ, ও আইডিয়াল স্কুলে পড়ে, আমার আম্মাকে এভাবে করে বলি। হ্যাঁ তখন ওরা বলতাম, ও যখন ভার্সিটিতে পড়ছে, তোমার এক ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে থেকে, এক ছেলে কম্পিউটার সায়েন্স পড়তেছে। হ্যাঁ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আর এক আইডিয়ালে পড়তেছে। তুমি তো মনে করো সোনাই সোহাগা। তোমার কেউ জিজ্ঞেস, আম্মা বলে হ্যাঁ তোরা কি রেজাল্ট করছিস, এই করছিস। আমার মা আবার মনে করেন কুমিল্লা বোর্ডে স্ট্যান্ড করা, ম্যাট্রিক ইন্টার দুটোই তার স্ট্যান্ড করা। সে ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। সে তখনই আপনার 96 এর আগে স্ট্রাকচার্ড HSBC ব্যাংক ছিল, তখন ওখানে তার জব হয়েছে। সে জব করবে না বলে, আমার বাবা জব করতে দিবে না বলে সে জবে জয়েন করে নাই। দ্যাটস মিন সে খুব তখন বলে কি রেজাল্ট করলে, সেই গভর্নমেন্টে পড়লি না এই কথা। আমি কই দেখো তোমার দুই ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে ফেলেছে, মেয়ে ইয়াতে আইডিয়ালে পড়ে, মাশাআল্লাহ খুব ভালো। ও 5 আর 8 আপনার আমার ছোট বোন ইয়া পাইছে, আপনার কি বলে সমাপনী পরীক্ষায় আপনার 5 পাইছে। আমি সবাই আমাদের 2014 সাল 15 সালে হঠাৎ আমার চাইনিজ, আমি যে আমরা বলি অ্যাক্রিলিক মনোমার, আমার হেড্রন কেমিক্যালস লিমিটেড যে বিজনেস, সেটা হলো অ্যাক্রিলিক মনোমার, যেটা হলো ট্রান্সপারেন্ট শীট তৈরি করে। বাংলাদেশে আমরা প্রথম এই টাইপের একটা ইন্ডাস্ট্রি বসাইছি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, রিজেনারেট প্ল্যান, সেটা বসানো। এই টাইপের কোনো বসায় নেই। বেসিক্যালি এই টাইপের প্রোডাক্টগুলো জার্মানিতে হয়। আমরা চায়নার থেকে আমার তখন লোকজন আসলো, আমরা রাজবাড়িতে ফ্যাক্টরি হলো। রাজবাড়িতে আমার পার্টনাররা ছিলেন, আমার ছোটবেলার থেকে বড় হওয়া শান্তিনগরের সাথে দীপক দার ইনফ্লুয়েন্সে আমি 2012 সালেই আমার এই বিজনেসে জয়েন করি। আমরা 7-8 জন ইয়াং ছেলে পেলে, যাদের বয়স তখনই আমার থেকে যারা সিনিয়র 2-3 বছরের সিনিয়র, তার বেশি সিনিয়র না, এরকম একটা 14 সালে মেশিনটা আমার যেভাবে হওয়ার কথা, সেট আপ হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। 15 সালে এসে আমার বিজনেস যেভাবে রান হওয়ার কথা সেভাবে রান হচ্ছে না। তারপর বাই দিস টাইম আমার পারিবারিক বিজনেস ছিল ব্রিক ফিল্ডে বিজনেস, ব্রিক মেকিং। আমার বাবা স্বাধীনতার আগে থেকে বিজনেস করে। আমার বাবা মানে আমার ফ্যামিলি বনিদি পরিবার যেটা বলে, আমার দাদাও বিজনেস করতেন, তার বাবারাও বিজনেস করতেন, আমার বাবাও বিজনেস করে। 2014 সালে আমাদের ইটখলাতে নতুন আইন হইলো যে এই যে পৌরসভার 2 কিলোমিটারের ভিতরে যদি ব্রিকফিল্ড থাকে, সেটা বন্ধ করে নতুন ব্রিকফিল্ড যেতে হবে, পরিবেশ দূষণ। আমাদের সে বছর বিজনেসও চেঞ্জ হলো। 15 সালে আমার বিজনেসে আব্বার হইলো লাইফ সুন্দর চলতেছে। 16 সালও আশফাকে ভার্সিটিতেও
সুন্দর ভার্সিটি। আমার ছোট বোন আপনার পড়াশোনা করে, ও তখন 8 পাস করলো। বন্ধুরা, ভালোবাসার বাংলাদেশের এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। ফ্রেমে যেভাবে মানুষ তার ভালো লাগার মুহূর্তগুলোকে আটকে রাখে, তুমি বলছিলে যে তুমি তো অবশ্যই ভার্সিটি কমপ্লিট করেছো, বিজনেসে ঢুকেছো, বাবার বনেদি বিজনেস, যেটা ব্রিকফিল্ডের বিজনেস বংশ পরম্পরায় চলে আসছে, এবং আসলে ছকে বাঁধা পরিবার বলা যেতেই পারে। তোমার বাবা দীর্ঘদিন প্রায় 36 বছর আমি যতদূর জানি যে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, মা ছিলেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা, তার সুপারভিশনে তার ছেলে মেয়েদের গ্রুমিং ভালো হবে, ইটস ভেরি এক্সপেক্টেড। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা উনি। তুমি আপনি ট্রিপল নিয়ে পাশ করেছেন। আশফাকও ভার্সিটিতে ভর্তি হয়েছে ও লেভেল কমপ্লিট করে। বোনটাও ক্লাস 8-এ সমাপনীতে ভালো রেজাল্ট করেছে। সব মিলিয়ে একদম ছকে বাঁধা দারুণ 10 on 10 একটা পিকচার। তারপর আমার লাইফের মানে মানুষের লাইফ যে কি জিনিস সেটা আমি বুঝাই স্টার্ট করলাম 2017 থেকে। 17 থেকে হঠাৎ মার্চ কি এপ্রিল মাসে আমার ছোট ভাই হঠাৎ বলতেছে আমার পায়খানার রাস্তা দিয়ে আশফাকের সাথে আমি খুব ক্লোজ তো, সে তখন আমার ইভেন্ট তখন ভার্সিটিতে, তখন হঠাৎ একদিন আম্মুকে বলছে, আম্মু আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। আম্মু বলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। তখন আব্বুকে বলা হলো যে ওনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। তখন ফজলুল হক স্যার আছেন, উনি একজন সার্জন, আমরা যারা বলি কোলোরেক্টাল সার্জন বাংলাদেশে, হ্যাঁ বিখ্যাত। ওনার কাছে যখন রক্ত যায় তখন আমার বাবাকে বলা হইলো মার্চ এপ্রিল মাসে যে একদিন নিয়ে যেতে। আব্বা, আমি আর আশফাক মিলে কোলোরেক্টাল সার্জন ফজলুল হক স্যার এখানে গেলাম। স্যার ওকে দেখার পরে দেখে বললো এই বয়সে যেতে পারে, একটা হাফ কোলোনোস্কোপি করান। আমার বাবারও সমস্যা ছিল, ফুল কোলোনোস্কোপি করতে বললাম আমার আব্বাকে। আব্বা তার ফুল কোলোনোস্কোপি করলো। আমি আশফাকের কোলোনোস্কোপি করার নিয়মটা দেখে আশফাক একটু ভীতু। আশফাক এরকম যে একটু ভীতু প্রকৃতি, যে কোনো এক্সামিনেশনে তোর ফোবিয়া, হ্যাঁ ফোবিয়া, তার একটু ভীতু প্রকৃতি। তখন সে বলল যে আমি পরে করবো কোলোনোস্কোপি। এর বাই দিতাম সে রক্ত যায় দেখে তার ফ্রেন্ডের মা আছে হোমিওপ্যাথিক ডাক্তার। কোলোনোস্কোপি আসলে ভীতিকর। আমি যেমন এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপি তো বলে রাইট, ভেতর পর্যন্ত যে নল ঢুকিয়ে দেয়, নল দিয়ে, আর এটা আমি করেছি। আর এটা হচ্ছে মলদার দিয়ে যে নলটা দেয়। এবং এটা আসলে যে ব্লাড আসার কথা বলছিল আশিক, যেখানে হয়তো আমরা যেটা কমন ল্যাঙ্গুয়েজে জানি যে অ্যানাল ফিশার প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে, অনেকে পাইলসের ক্ষেত্রেও এরকম ব্লাড আসতে পারে, অথবা নর্মাল যদি স্টুল কারো খুব শক্ত হয়ে যায় তাহলে মলদারের টিস্যুগুলো ফেটে গিয়েও এটা হতে পারে। কিন্তু আদৌ কি কারণে হয়েছে সেটার জন্য কোলোনোস্কোপি করলে সেটা অ্যাকচুয়াল আমরা জিনিসটাকে ধরতে পারি। হ্যাঁ, ওকে হাফ কোলোনোস্কোপি করতে দিয়েছে। বাই দিস টাইম ও কি করলো, ওর ফ্রেন্ডের মা বললো যে তুমি হোমিওপ্যাথিক ওষুধ খাও, তোমার রক্ত চলে যাবে। ও মে জুন জুলাই পর্যন্ত এই হোমিওপ্যাথিক ওষুধ খায়। ওষুধটা খেলেই ওর ব্লাড যায় না, কিন্তু ওষুধ না খেলে ওর ব্লাড যাওয়া স্টার্ট হয়। বাই দিস টাইম ও সেপ্টেম্বরে জুলাই মাসে এসে হঠাৎ আম্মাকে বলে এবার যদি তোমরা আমাকে ট্রিটমেন্ট না করো তাহলে আমি এবার ঈদ করতে ব্রাউনবাড়িয়া যাবো না। আমরা আবার 2 ঈদের ভিতরে এক ঈদ ব্রাউনবাড়িয়াতে করি, কোরবানি ঈদ করি। সেপ্টেম্বরে হইলো আপনার কোরবানি ঈদ, তার আগে হইলো ও এই কথা বলে যে আম্মা আমাকে আপনার করতে হবে, আমার ব্লাড যাচ্ছে, এটা তো হোমিওপ্যাথিক ওষুধ খেলে যায় না, এলে যায়। ও চাপা স্বভাবের, আমরা আছে না অসুখ যেটা হয়েছে বলি না, ও একটু চাপা স্বভাবের। ও ওভাবে করে নিজেকে, যখন আম্মা ওকে বললো যে এই ট্রিটমেন্ট না করলে যাবে না, তখন আম্মা খুব সিরিয়াসলি নিল। ও জুলাইয়ের লাস্টের দিকে বলাতে আম্মা বললো যে আগস্টের লাস্টের দিকে বলাতে আম্মা বললো সেপ্টেম্বরের 1-2 তারিখে ঈদ, আমরা ঈদের পর আইসে 3-4 তারিখে তোমার টেস্ট করবো। যেটাই করো না করো, তুমি যদি এবার আমার কথা না দাও যে আমার কোলোনোস্কোপি করবা। আম্মা হঠাৎ অবাক হয়ে গেল, ওর ভিতরে এত সাহস এসে বললো কোলোনোস্কোপি করার। ঠিক আছে, ঈদের 2 দিন পরে আমরা কোলোনোস্কোপি করার ব্যাপারে তো ওর আগ্রহ ছিল না, যেখানে সে নিজে থেকে বলছে। তার মানে ওর ওইটা সিভিরিটিটা নিজে টের পাচ্ছে, কিন্তু চাপা স্বভাবের কারণে বলতে চায় না। হ্যাঁ, ওই হোমিওপ্যাথিক ওষুধ খেলে থাকে না এমনিয়া। আব্বাকে এভাবে করে বড় হইলো সেপ্টেম্বর আগে।
জুলাইয়ের লাস্টের দিকে। আব্বা বলেছে ঠিক আছে তাহলে আমি 4 তারিখে টিকিট, সেপ্টেম্বরের 3-4 তারিখে টিকিট, 4 তারিখে টিকিট কেটে ফেলি, তাহলে আইসেই 4 তারিখে। বাই দিস টাইম ফজলুল হক স্যারের থেকে 4 তারিখে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে, ঈদের আগে অ্যাপয়েন্টমেন্ট 4 তারিখেই। খুব সুন্দর পরিবার গুছানো যদি বলেন, সেম লাইফ। মানে আমি জীবনে কোনদিন যে কিভাবে কষ্ট করে বড় হইতে হয়, কি করতে হয় না করতে, পায়েটাও ঢাইলা খাই নাই, কিচ্ছু করি নাই, খুব আরামসে লাইফ। আমার লাইফে মনে করেন যে কি নাই, আমি সব কিছু মজা বলেন, ইয়া বলেন, এনজয়মেন্ট বলেন, ঘুরতেছি ফিরতেছি। আজকে মন চাচ্ছে আমি কক্সবাজারে আপনার 2017 সালের সেপ্টেম্বর আগে 48 বার গেছি কক্সবাজার। আমি কক্সবাজার এত গেছি, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আমার ঘোরা শেষ, আমার ঘোরার এমন কোনো জায়গা বাকি নেই। মানে লাইফের যত রকম ঘোরা ইয়া বলেন, মজা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতি বছর, আমি ইন্ডিয়াতে 2-3 বার গেছি, ইন্ডিয়াতে আমার 16টার উপর প্রদেশ ঘোরা শেষ। খুব সুন্দর লাইফ, মানে আমার লাইফে কোনো রকম পেইন নাই, কিচ্ছু নাই, ইয়া নেই। হঠাৎ 4 তারিখে যখন হঠাৎ ওর আমরা কোনোস্কোপি করে সারলাম, বিকালবেলা 5টার দিকে রিপোর্ট দিবে। আমার মা আমাকে ফোন দিল 4টার দিকে, ওর তো রিপোর্ট দিবে, ওর বলে আর বসে থাকতে ভালো লাগতেছে না, তুমি এসে রিপোর্টটা নিয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি আমার বাসার থেকে আম্মা, কারণ কি সকালবেলা আম্মু ওরে নিয়ে গেছে, আমি যাইনি সেদিন সকালবেলা, বিকালবেলা গেলাম। বিকালবেলা যাওয়ার পরে আমি আমার এক বড় ভাই আছে রাকিব ভাই, উনি আর আমি দুজনে একসাথে গাড়ি দিয়ে গেছি। গাড়ি দিয়ে যাওয়ার পরে লেট হইবে দেখে আমি আম্মার আশফাককে আর রাকিব ভাই বললাম আপনি গাড়ি নিয়ে ওদেরকে চলে যান, আমি থাকি। এখন ফজলুল হক স্যার এখানে 7টা বাজে, আমি বললাম ভাই রিপোর্ট দিবেন 5টায়, 2 ঘন্টা চলে গেছে। কয় স্যার আপনার সাথে স্পেশালি কথা বলবো। আমি বললাম স্পেশাল কি কথা বলেন আপনি? আমি জুনিয়র ডাক্তারকে বলতেছি, না আপনি ব্যাপারটা নিয়ে স্যার একটু কথা বলবে, আপনি একটু বসেন। 7:30 বাজে, 8টা বাজে বললাম ভাই কথাবার্তা যা আছে আপনারা যদি কথা বলেন, নাইলে আমি ডাক্তার দেখাই দেবো না, ডাক্তার অভাব নেই বাংলাদেশে, ডাক্তার আমার বহুত পরিচিত আছে, বাবার ফ্রেন্ড সার্কেল ডাক্তার আছে, আর নিজেরও অনেক পরিচিত মানুষজন আছে। সে অনুযায়ী আমার কোনো সমস্যা নেই, আপনারা ভাই রিপোর্টটা দেন, আমি বাকিগুলা দেখে নিব না। এগুলা আমি তো আর বুঝতেছি না কেন লেট হইতেছে। উনি আমার এগ্রেসিভনেস দেখে হঠাৎ বললো যে আচ্ছা দাঁড়ান আমি স্যারের সাথে কথা বলি। উনি এসে বললো ভাই আর 5টা মিনিট বসেন, আপনাকে স্যার ডাকবে। আমি ভিতরে বসে রয়েছি, আমাকে বলতেছে এটা অনেকেরই হয়, এখন পর্যন্ত অনেকেই ভালো আছে, এই আছে সেই আছে, অনেকের বাচ্চা কাচ্চা হয়েছে, এই হয়েছে। আমি ভাই কি হয়েছে ভাই? বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে সমস্যা হয়েছে, পায়খানা রাস্তায় সমস্যা, বাচ্চা কাচ্চা সমস্যা হবে না, লাইফে অনেকে অনেক দিন ভালো থাকে, এই থাকে সে। ভাই ডক্টর এভাবে বলছেন, আমাকে জুনিয়র ডাক্তার এভাবে বলতেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে এটা তোমাকে বলবেন? উনি বলতে স্যার আপনাকে এক্সপ্লেন করবে, এটা নিয়ে ভয় পাবেন না, কিছু পাবেন না। আমি ভাই ভয় পাবো না, ব্যাপারটা তো আমাকে একটু ভেঙে বলবেন কি হয়েছে। উনি বলতে স্যার বলতেছে আপনাকে। আমি বললাম তাইলে ভাই স্যার আপনি তাহলে হ্যাঁ স্যারই বলুক। আমি খুব টেনশনে পড়ে ভাই দিসটা আমি এর ভিতরে খুলে রাকিব ভাইরে ফোন দিচ্ছি, ভাই ওনারা তো এই টাইপের কথা বলতেছে, এই অবস্থা। আম্মা আমাকে বারবার ফোন দিয়ে, কিরে 3 ঘন্টা হয়ে গেছে তুই বারবার কিছু রিপোর্ট নিয়ে আসতেছিস না কেন, কি বলছে ডাক্তার? আমি আম্মা এখন পর্যন্ত আমাকে ডাকে নাই, ফজলুল হক স্যার বলে ডাকবে। কথা বলতে বলতে আমার স্পষ্ট মনে আছে আমাকে হঠাৎ স্যার ডাকলো। আমি ওনার চেম্বারে ঢুকলাম, আমি সালাম দিলাম, সালাম আলাইকুম। আমি ছোটবেলার থেকে ওনার গল্প শুনতে শুনতে বড় হয়েছি, জাপান গার্ডেন। আমার ঢুকানো হওয়ার পরে বলে যে আশফাকের কি হয়? আমি বললাম আমার ছোট ভাই হয়, আমার 5 বছরের ছোট, আমার ছোট ভাই। বলে যে আপনার ফ্যামিলিতে পায়খানা রাস্তায় সমস্যা, ক্যান্সার কার্ড ছিল। আমি বললাম ক্যান্সার কার্ড ছিল মানে? আপনার ফ্যামিলিতে কারোর কি ক্যান্সার ছিল নাকি? না আমার ফ্যামিলিতে। বুঝলাম না ওর সমস্যাটা কি। আমাকে বলতেছে যে ক্যান্সার ও এই টাইপের হয়, এই টাইপের অপারেশন আমরা করে থাকি, এটা যে কি হয় আমরা পায়খানা রাস্তা বের করি। আমি বললাম স্যার সমস্যাটা কোন জায়গাটা, এটাকে আমাকে যদি আপনি একটু এক্সপ্লেন। আমরা এক্সপেকটেশন করতেছি যে টিস্যুটা কাটছি এটা ক্যান্সারের মতো লাগতেছে, তোমাকে এটা শিওর হওয়ার জন্য আনোয়ারাতে ওই বায়োপসিটা করাইতে হবে। পপুলারের পাশে 2 নম্বর পপুলার পাশে আনোয়ারাতে বায়োপসি করা লাগবে। এটা আমি এখন পর্যন্ত 10,000 উপর অপারেশন করছি, এমন 1000 অপারেশন করছি, এমন ছেলেমেয়েরা। ওটা আমার এখানে কস্ট হলো 5-6 লাখ টাকা। উনি যখন 5-6 লাখ টাকা কস্ট বলতেছে, মানে ক্যান্সার বলছে, ক্যান্সার শুনছি, কারণ কি আমার যে বড় ভাই আছে রাকিব ভাই নিয়েছে, ওনার নানার ছিল, ওনাকে আমরা আলহামদুলিল্লাহ ভালো করে সুস্থ করে ফেলছি, উনি সুস্থ, আমিও গায়ে নিইনি।
ক্যান্সার শুনলাম, ক্যান্সার বলছে, কিন্তু মন খারাপ হয়ে গেছে। আমি তো বললাম ক্যান্সার এই বয়সে কেন, একটু তো বলে এখনো তো শিওর হয়ে বলা যাচ্ছে না, তুমি বায়োপসি রিপোর্টটা তুমি আনোয়ারাতে করাও। আমাকে যখন সে বললো বায়োপসি আনো, এপাই দিস টাইম আমি আমার ফোন দিলাম, আমার এক ফ্রেন্ড আছে সাব্বির, ওকে ফোন ডিটেল খোঁজ খবর নেওয়ার জন্য, হ্যাঁ ডিটেল খোঁজ খবর নেওয়ার জন্য, যে আনোয়ারাতে বললো যে পপুলারে আগে এমপ্লয় ছিল, ও এখন আনোয়ার খুলছে, তুই ওখানে টেস্ট দে। আমি বাই দিস টাইম টেস্ট করতে গেলাম। ফার্স্ট আমার লাইফে ক্যান্সার কি জিনিস সেটা আমি 2017 সেপ্টেম্বরের 4 তারিখ শুনছি। আনোয়ারিতে আমাকে ডেট দিল 8 তারিখ ক্যান্সার মানে বায়োপসি রিপোর্ট আসবে। বাই দিস টাইম আমি কথা বলতেছি আমার পরিচিত জনের সাথে, আম্মাদের সাথে বাসায় এসে বললাম এমন ক্যান্সার অ্যামোনিয়া। আমাদের ইন্ডিয়াতে অনেকদিন যাতায়াত করার কারণে আব্বু বললো যে এইরকম যদি কিছু হয় তাহলে খোঁজ খবর নেই, ইন্ডিয়াতে চলে যাও। ভালো শুনলাম বোম্বে, আমরা খোঁজ খবর নিয়ে, হ্যাঁ না আমরা প্রথমে টাটাতে জেনে সুরেশ আদবানি, আমি ইন্ডিয়া বোম্বে খুব ভালো আমিও শুনতেছি। কারণ হলো স্বপন ভাই একজন আমার নেইবার ছিলেন, তার সাথে হইলো টাঙ্গাইল তৎকালীন ডিবির ওসি ছিলেন মাহফুজ ভাই, উনি ট্রিটমেন্ট নিতে ছিলেন বোম্বাইতে ক্যান্সার নিয়ে, ওনার সাথে আলাপ করতেছে। আমার আশপাশের শুনছি ক্যান্সার, এখনো শিওর বলা যাচ্ছে না। 8 তারিখ বুঝতে পারবো। এর ভিতরে আমাদের মানে যত রকম যার সাথে কথা বলি, ইন্ডিয়া অ্যাডভান্স টেকনোলজি আছে। আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা পেশেন্ট দেখছি, মানে তখনও ক্যান্সারে আহামরি আমি বুঝি না, জিনিসটা ওভাবে করে বুঝি না। ভালো হয়ে গেছে, রাকিব ভাই নানা যখন ভালো হয়ে গেছে আমার আশপাশও ভালো হয়ে যাবে, দরকার হইলে যত পয়সা তো ব্যাপার না, ইন্ডিয়াতে নিয়ে যাবো, ইন্ডিয়াতে ভেরি গুড ট্রিটমেন্ট, ভালো হয়ে যাবে, এই একটা আশা। 8 তারিখ যখন শিওর হয়ে বললো ক্যান্সার, তখন আমার মাথার উপর দুনিয়াটা ভেঙে পড়ল। ক্যান্সার মানে ক্যান্সার হইলে আমি দেখছি কেমো দেয়, ক্যান্সার হইলে একটা মানুষ ঠিক করে খেতে পারে না, ক্যান্সার হইলে মানুষজনের চুল পড়ে যায়, ক্যান্সার হইলে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মুখ ছিলে যায়। মানে এমন একজনের ক্ষেত্রে শুনতেছেন যে সবচেয়ে ভালোবাসার মানুষ আমার ভালোবাসা মানুষ। আমি যেমন মনে করেন যে পাইপন প্রথম যেদিন আমি হাসপাতাল থেকে আনছি, আমার হ্যাঁ আপনি আমার ফেসবুকে কভার পেজে গেলে দেখতে পারবেন, প্রথম যেদিন আমি হাসপাতাল ওরে দেখতে যাই আবার আনছি, তার ক্যান্সার হয়েছে। মানে আপনি যাকে ছেলের মতো করে দেখে আসছেন, আমার মাথার উপর মনে করেন পুরা দুনিয়াটা ভেঙে পড়লো ক্যান্সার নিয়ে শুনে। আমি মানুষেরটা দেখছি আচ্ছা ভালো হয়ে গেছে, এটা মানা যায়, কিন্তু নিজের ঘরে যখন শুনছি ক্যান্সার, তখন তো আর করা যায়, মানে ক্যান্সার এমন বলতেছে। এর ভিতরে দিস টাইম যেখানে আমার সোর্স আছে আমি কথাবার্তা বলে ডিসিশন নিলাম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গুড অঙ্কোলজিস্ট সুরেশ আদবানির আন্ডারে ট্রিটমেন্ট করবো। আমি তার সম্পর্কে সবকিছু খোঁজ খবর নয়। বাই দিস টাইম আমার ফাদার ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলে একদিনের ভিতরে আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে। সেপ্টেম্বরের 16 তারিখ আমি, আমার মা, আমার ছোট ভাই ইন্ডিয়াতে গেলাম। প্রথমে আদবানি স্যারকে 17 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আদবানি স্যারকে দেখাইলাম। আদবানি স্যারকে দেখানোর পর আদবানি স্যারের অ্যাসিস্ট্যান্ট আমাকে প্রথমে ব্রিফ করলো, এই টেস্ট লাগবে, এই টেস্ট লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। স্যারের সাথে কথা বলে আমি টেস্ট করতে যাব। স্যার আমার জিজ্ঞেস করে বললো যে তুমি যে স্লাইড বায়োপসিটা নিয়ে আসছো সেটা উপরে জমা দাও, আমরা সেকেন্ড টাইম করে দেখবো আদৌ কি ক্যান্সারে কোনো আছে নাকি, জাম আছে নাকি না আছে। সেই অনুযায়ী আবার ওরা উপরে গেলাম, কথা বলে আবার টেস্ট করতে দিলাম। 7 দিন ভিতরে আসবে, 7 দিনের ভিতরে এটা রিপোর্ট আসবে। এই 7 দিনে বসে থাকতে থাকতে হঠাৎ অনেকের মুখে টাটাও শুনছি ভালো, ইন্ডিয়ার টাটাতে তখন কি বললো, আম্মা বললো যে বৈশা থেকে কি করে চল টাটাতে ঘুরতে যাই। টাটাতে প্রথম দিন যে যখন দেখলাম 200-250 লোকের পরে হইলো আমার সিরিয়াল, আমি বললাম থাক, এইখানে আমার সরকারিতে ট্রিটমেন্ট লাগবে না, আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে না, আমি আদবানি স্যারে এখানে স্টার্ট করি। বাই দিস টাইম 2 দিনের মাথায় রিপোর্ট আসলো, ওটার ভিতরে ক্যান্সারের জাম নেই। আচ্ছা, সেপ্টেম্বরের 22-23 তারিখে রিপোর্ট আসলো ক্যান্সারের জাম নেই। ক্যান্সারের জাম নেই, মহা খুশি আমরা তো দুনিয়ায়, মনে করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যত কত পাতলাম। আবার স্যারের কাছে গেলাম, স্যার বললো হ্যাঁ ও খুব স্যাটিসফাই, ক্যান্সারের জাম না, এটা কেটে অপারেশন করলেই হবে। বাই দিস টাইম স্যার বললো যে না, এটা এই দেশ থেকে আরেক দেশে সাইড আসতে হইতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার কোলোনোস্কোপি কর, আশফাক করলো কোলোনোস্কোপি করাটা কি কঠিন, এটা আবার কোলোনোস্কোপি করবো, এটা না করলে হয় না স্যার। কয় না, এটা করেই বুঝতে হবে। আবার কোলোনোস্কোপি করা হইলো ইন্ডিয়াতে,
কোলোনোস্কোপি করার পর স্যাম্পল নেওয়ার পর 29 তারিখ সেপ্টেম্বর 28-29 তারিখ রিপোর্ট আসলো। এর ভিতরে আমরা সার্জনের সাথে দেখা করেছিলাম, রিপোর্ট আসলো যে না এটা ক্যান্সার, কনফার্ম ইজ এ ক্যান্সার। এটা নিয়ে আর কোনো বাংলাদেশে যে এটা বলেছিল সেটা হ্যাঁ, কারণ কি টিউমার মার্কারে বিভিন্ন রকম টেস্ট হয়, সেগুলোর থেকে আরম্ভ করে সবকিছুতেই ক্যান্সার আসছে। এটা নিয়ে আর কোনো ডাউটের কোনো অবকাশ আর নাই। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সার্জন আমাকে ব্যাখ্যা দিচ্ছে এটা ইয়া হবে, এখানে আমরা বাইরে ব্যাগ লাগাই দিব, আপনার ব্যাগ হবে। আমি ব্যাগ লাগাই দিবেন মানে ন্যাচারাল প্রসেসে পায়খানা হবে না, পায়খানা এদিকে পেটের এদিক থেকে ছোট্ট ইয়াতে হবে। আমি কই না এ হবে না, পায়খানা ন্যাচারাল করার উপায় কি? এটা সহজে হয় না, এটার জন্য একটা স্পেশাল সার্জন আপনাকে আনতে হবে যদি এটা করতে হয়। এটা অনেকের ক্ষেত্রে সাকসেসফুল, অনেকের ক্ষেত্রে আমরা কেটে ভিতরে রেখে যে আপনার ব্যাগ ভিতরে রেখে দিব, এটা খুব স্পেশাল একজন ইয়ে। আমি টাকা পয়সা চাইলে উড়ে আনেন সার্জন। বোম্বাইতে বাইরের থেকে একজন সার্জন উড়ে আনা হইলো তাকে, যে সে ব্যাগ ভিতরে রেখে অপারেশন করবে। ব্যাগ ভিতরে রেখে অপারেশন করবে। অক্টোবর 1 তারিখ তার অপারেশনের ডেট ঠিক হইলো। অপারেশনের ডেট হইলো আমাদের ন্যাচারাল ওয়েতে। আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা যেটা আমি করতে গেলাম, কারণ কি ক্যান্সার সম্পর্কে আমি পরবর্তীতে জানছি যে ন্যাচারালি ব্যাগটা বাইরে রেখে ট্রিটমেন্ট করলে সবচেয়ে বড় ভালো। তখন তো আমার ক্যান্সার সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইয়া নাই। আমার কথা হইলো আমার ভাই বাইরে রেখে কষ্ট করবে, হ্যাঁ আমার কথা হইলো পয়সা লাগবে, কিন্তু এটা যদি ভিতরে রেখে হইতে পারে আপনার জন্য চিন্তা করলেন যেভাবে হোক টাকা আপনি আমি নিয়ে আসবো, আমার ভিতরে রেখে করতে হবে। সার্জন একজন বেশি লাগুক আর যাই লাগুক। এখন যে সার্জনের সাথে দেখা হয়েছে সে বললো আমি 98% আপনার সাকসেসফুল, 2% সাকসেসফুল হই নাই, যাদের বয়স 55-এর উপরে। আমি আমার রোগীর বয়স মাত্র 23 বছর চলে। আপনি ইনশাল্লাহ আমি ভিতরে রেখে অপারেশন করতে পারবো। ইয়া কেটে আমরা ভাবছি টিউমারের ইয়া হবে কতটুকু, একটা বলের মতো হবে, একটা টেনিস বলের মতো এতটুকু ইয়া হবে। 1 তারিখ অপারেশন হওয়ার পরে, অপারেশন হওয়ার কথা 4 ঘন্টা, সেই অপারেশন 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। আমি তো এদিকে ইয়ে হয়ে গেছি, ফোর্টিস হসপিটালে হচ্ছে অপারেশন ফোর্টিস হসপিটালে হওয়ার পরে সেখানে আমার 6 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে আসার পরে ঠিক 3 থেকে 4 কেজির মতো হবে এইরকম বড় এক টিউমার কেটে আনছে। বলতেছে যে আমাদের পায়খানার যে রাস্তা আছে তার 60% উপরে তার কেটে ফালারে দেওয়া হয়েছে। আপনি আমার বাথরুমে গেলে 2-3 বার যেতে হবে, তার সেখানে 10-15 বার পার ডে যেতে হবে, তার সিস্টেমটা ভিতরে রাখা হয়েছে। আমি তো ঠান্ডা হয়ে গেছি, এটা বড় মানে আমার যে পায়খানার রাস্তার ইয়াটা এত বড় হইতে পারে, ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার ভিতরে এত কিছু এত বড় রাখছে, সেটা আমি তখন তার কুদরতের একটা নিশানা দেখলাম। মানে 3-4 কেজি এটা হইতে পারে মানুষের ভিতরে এত বড়। ও যে বলতো পায়খানা রাখা ব্যথা মনে করতাম আর একটু জলে মনে, এই কারণে। কিন্তু এটা যে এইরকম ব্যথা, সেটা আপনি ওটা না দেখলে বুঝলাম। বাই দিস টাইম আপনার ও ট্রিটমেন্ট 11 দিন হসপিটাল ছিল। 1 দিন পরে সেই 1 মাস আমরা তখন থেকেই সেপ্টেম্বর থেকে আপনার মানে হোটেলে থাকা স্টার্ট করি। আমরা ইন্ডিয়াতে রয়ে গেলাম। ডাক্তার বললো 28 অপারেশন হওয়ার পর 28 দিন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট স্টার্ট হলো না। আমরা বোম্বেতে থাকি, বোম্বেতে মনে করেন এর ভিতরে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সাথে কি করলাম, পিজা খাওয়া স্টার্ট করলাম। ওখানে তো বিভিন্ন রকম চেইন শপগুলো যেগুলো আমরা বাংলাদেশে এনজয় করতে পারতাম না, সেখানে থাকার কারণে খুব সুন্দর দিনকাল যাচ্ছে। যখন বোম্বাইতে মনে হয় মোটামুটি এনশিওর করে দিয়েছে যে হ্যাঁ ক্যান্সার ফ্রি করে ফেলছি, এখন কেমো দিলে প্রবলেম নাই, আপনি কেমো দিলেই হবে। আমি দেখছি রাকিব ভাই নানাকে যে কেমো দিছে, ভাবতেছেন যে রিলিফ, আর কোন কথা নাই, এখন কেমো দিব সেলিব্রেট করতেছি। আপনি মেরিন ড্রাইভে ওই দিন রাতে যাচ্ছি। মানে বোম্বাই সবচেয়ে সৌন্দর্য হইলো আপনার মেরিন ড্রাইভ। আমি থাকতাম হইলো আপনার বান্দ্রা, যে এলাকায় শাহরুখ খান, সালমান খান সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া। আমি বান্দ্রাতে আমার হোটেল ছিল। আমি মনে করেন যে রাতে বাইরে আপনি সেলিব্রিটি দেখতে পারবেন। আমার সামনে দিয়ে আপনার আমি পূজা ফুরফুরে মেজাজ, হ্যাঁ আপনার ভাই আসক্ত চরম খুশি তখন, খুব ক্যান্সার রিলিফ। আমি এখন ইয়া নাই, খালি একটা জিনিস খেতে হবে, কিছুদিন নরম খাবার খেতে হবে যেন ভিতরে সেলাইটা শুকায় যায়। সো আপনারা আমরা সেলিব্রেট মানে আমরা বোম্বাইতে আমার মা বাই দিস টাইম 5 দিন পরে চলে আসে, কারণ ছোট বোনের পরীক্ষার কারণে ও চলে আসছে। এই কারণে আমরা 2 ভাই মিলে হোটেলে থাকি, একটা রুমে থাকি, মনে করি খুব এনজয়, যেটাই লাগে ফোন দেই। বন্ধুরা, ভালোবাসার বাংলাদেশের এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিগান, যেহেতু আপনারা জানতেছেন যে সে ভালো আছে এবং তার এই ক্যান্সারের যে ব্যাপারটা সেটা রিলিফ, তারপর কেমো দেওয়া স্টার্ট হলো। কেমোর ভিতরে হলো আপনি কেমো দিলে মানুষের সাইড এফেক্ট স্টার্ট হয়।
মাশাআল্লাহ ওর কোনো সাইড ইফেক্ট স্টার্ট হয়, দেখতেছে হঠাৎ থেকে চুল উঠতেছে, উঠতেছে, ওর পিচিং ইয়াটা মোটামুটি কোনো কি কেমন 6টা দেওয়া শেষ। আমরা তারপরে টেস্ট করলাম, আমাদেরকে ডাক্তার দিল যে ক্যান্সার নাই, তোমরা 3 মাস পরে আইসে আবার একটা ফলো আপ টেস্ট করো 3 মাস পরে। বাই দিস টাইম আমি সেবার যখন আসি ট্রেনে আসতেছেন, ট্রেনে আসার মধ্যে একজন বললো, আশিক ভাই আপনি এত জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, ইন্ডিয়াতে বড় সব হসপিটালে গেছেন, আপনি একটু টাটাতে দেখান না। আমি সেবার ডিসিশন নিলাম আমি আশফাককে পরবর্তী ট্রিটমেন্টটা টাটাতে করবো। আমি টাটা হসপিটালে পরে 3 মাস পরে ফলো আপে গেলাম। ফলো আপে যাওয়ার পরে ওরা তো মুম্বাইতে সব টাটা মেমোরিয়াল হসপিটাল, ইন্ডিয়ার সবচেয়ে ভালো হসপিটাল। আমি ওখানে নেওয়ার পর ওখানে 3 মাস পরে যখন ফলো আপে গেলাম, ওরা টিউমার মার্কার টেস্ট বিভিন্ন টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে ওরা আমাকে বলতেছে তোমার তো ক্যান্সারটা ব্যাক করছে। ইয়াং এজে ক্যান্সারটা ব্যাক করা মানে হলো আপনার রোগীটা 4th স্টেজ ক্যান্সারে চলে যায়, এটা মানে হলো আপনার জন্য ব্যাড নিউজ। ব্যাক করছে, ক্যান্সারটা ব্যাক করছে। ক্যান্সার যখন ব্যাক করতে শুনছি আমি আমার বাসায় বলার পরে আমার মা সবাই খুব মানে ক্যান্সার ব্যাক করাটা এটা আপনাকে ব্যাক করা শোনার পরে সবাই আমরা স্থির হয়ে যাই। পারভেজ ভাই নামে একজন ডাক্তার আছেন আমার খুব ক্লোজ, ওনাকে ফোন দিলাম, বলে আপনাকে তুমি প্রথম থেকেই বলছি যে ইয়াং এ যে ক্যান্সার মানে সবসময়, উনি বলতো যে সর্বোচ্চ 5 বছর। আমি ওনার গণাই ধরতাম না ওনার এইসব কথা, উনি আমাকে সর্বপ্রথমই বলছে যে সর্বোচ্চ 5 বছর বাঁচবে। আমি ওনার কথার কোনোভাবেই গণাই ধরতাম না। আমি তুই ভাই কি বলে, আল্লাহর রহমত সুবহানাহু ওয়া তাআলার তো রহমত থাকে। উনি আমাকে বলতেছে যে 5 বছর। আমি প্রথম থেকেই উনি 2017 সাল থেকে বলছে সর্বোচ্চ 5 বছর করতে পারবেন ইয়াং এজের ক্যান্সার। ব্যাক করার পরে আবার যখন ব্যাক করলো তখন বোম্বাইতে আবার সেই আগের লাইফ থাকার পরে ডাক্তার আমাকে কেমো দেওয়ার জন্য স্টার্ট করতে বলছে, কেমো দেওয়া স্টার্ট করছে। এবার যখন কেমো দিতেছে টোটালি তার একটা পর একটা প্রবলেম স্টার্ট হইতেছে, চুল সব চলে গেল, হাতের দিক থেকে আপনার লাইন করছে, আগে দিত কি আইভি লাইন দিয়ে হইলো আপনার দিত, এখন আলাদা তার কেমো দেওয়ার জন্য বুকের মধ্যে পোর্ট বসাইছে। পোর্টের যে মানে এখন যে ক্যান্সার দিচ্ছে এটার যে জ্বালা, 48 ঘন্টা একটা কেমো চলে তার শরীরে, সে একটা পোর্টেবল কেমোর একটা মেশিন নিয়ে সবসময় ঘুরে। বাই দিস টাইম তার এবারও কেমন চলতেছে, 6 নাম্বার সাইকেলটা দেওয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে তার থ্রম্বোসিস হলো পায়ের এক জায়গায় তার ব্লাডটা আটকায় গেছে, যেভাবে মানে নর্মালি এই জায়গায় ব্লাড আটকানোর কারণে সে হাঁটতে পারতেছে না, ক্লট হয়ে গেছে ব্লাড ক্লট যেটাকে বলি সেটা হয়ে গেছে। এটা হলো কেমো সাইড এফেক্ট। বাই দিস টাইম তাকে আমি হসপিটালে ভর্তি করালাম, সেবার তার ক্যান্সার করা হইলো। ডাক্তার আমাকে বললো, এটা হইলো সেপ্টেম্বরের 25 তারিখ লাস্ট আমাকে ডাক্তার যখন ইন্ডিয়াতে 2018 সালে বললো, আশিক আমাকে অনেক দিন ধরে দেখে, আমি প্রতিদিন বিভিন্ন মানুষজনকে বিভিন্নভাবে হেল্প করি, দুবাসীর কাজটা করি বলে বললো, আশিক একজন ডাক্তারের জুনিয়র ডাক্তার আরেকজন ডাক্তারকে ঠেলতেছে সিনিয়র আসার আগে, আমাকে মানে ব্রিফিং দেওয়ার জন্য কিছুটা স্যার এসে পুরোটা বলবে, আর ডক্টর আনন্দ এসে পুরোটা বলবে। আমি পরেতে কেমন ঠেলে কেন, একজনের ঠেলার কারণ কি? বলে আমরা যেভাবে ভাবছিলাম, ডক্টর আনন্দ এসে বলতেছে যে আমরা যেভাবে ভাবছিলাম তোর ভাইয়ের ক্যান্সারটা সেটা না, এটা 4th স্টেজ ক্যান্সারে চলে গেছে, এটা এই টাইপের রোগীরা সর্বোচ্চ 5 বছর বাঁচে, আর এটা হলো তার ব্যারিয়ার, 5 বছর বাঁচে। আমি কথা শোনার পরে মানে আমাকে বাইরে এসে মানে রুমের বাইরে এসে এটা ব্রিফ করতেছে, এর বছর রোগীরা সর্বোচ্চ 5 বছর পায়। আমি লিটারালি আমি আপনাকে মানে আপনি যখন শুনবেন যে আপনার ছেলে 5 বছর সর্বোচ্চ বাঁচতে পারবে না, এটার কোনো ব্যারিয়ার মানে আপনি যাকে ছোটবেলার থেকে বড় করছেন, আপনি যাকে নিজের হাতে প্রথম দিন হসপিটাল থেকে আনছেন, তাকে নিয়ে যখন বলবে যে সে সর্বোচ্চ এই টাইপের রুগীরা 5টা বছর, আমি তখন বলতেছি তুমি আমাকে অপশন দাও, আমি সিঙ্গাপুর নিয়ে যাই, আমি আমেরিকায় নিয়ে যাই, আমি জার্মান নিয়ে যাই, ইংল্যান্ড নিয়ে যাই,
আমার কাছে কোনোটাই কোনো ব্যাপার নাই, ইটস এ মিনিট অফ, আমি বললেই আমার ভিসা হবে, আমার কোনো কিছু না। ও বলতেছে যে তুই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবি, তুই সব কিছু করতে পারবি, কিন্তু সর্বোচ্চ 5 বছর। ও আমাকে আর এক্সপ্লেনেশন দিতে যাচ্ছে না। ও কারণ কি, আমি ডিফারেন্ট রুগীদের নিয়ে প্রতিদিন দুবাসী কাজ করার কারণে আমি বুঝি, এগুলো শুনতেছি, এগুলোই আমাকে ও যখন বলতেছে, ও আমাকে বলতেছে আপনি যাকে ছোটবেলাতে মানুষ করলেন সে 5 বছর বাঁচবে আপনার কাছে, যখন এইটা বলবে আমি বাইদিকটা আমার মাকে ফোন দিলাম। আমার মাকে যখন বললাম যে আম্মা ওনারা বলতেছে যে এই টাইপের রুগীরা সর্বোচ্চ 5 বছর বাঁচে, আম্মা আমার কথা শুনে বলতেছে তো অনেকদিন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করছো 2 বছর, এখন এই ইয়াতেই আসো, ঢাকায় আসো, সিঙ্গাপুরে ব্যবস্থা করতেছো, ওনাদের থেকে তুমি ট্রিটমেন্ট প্রোটোকলটা নিয়ে আসো, বাই দিস টাইম বলো এতদিন তো আমরা কেমো দিছি ইন্ডিয়াতে, বাকি কেমোগুলা আমরা বাংলাদেশে দিব, আপনি এই আমাদেরকে কেমো প্রোটোকল লিখে দেন। বাই দিস টাইম আমার কথা অনুযায়ী আমি বললাম যে তাড়াতাড়ি প্রোটোকল লিখে দেন, আমি 26 তারিখে রাতে ফ্লাই করব। আমি এর ভিতরে বাসায় আব্বার সাথে কথা হয়েছে, আম্মার সাথে কথা হয়েছে, আমাদের বলতেছে আমার এই টাইপের রোগীরা বলতেছে 5 বছর বাঁচে। আম্মু বলতেছে এগুলো কথা বাদ দাও, আমরা সিঙ্গাপুর যাবো, আমরা এখন ট্রিটমেন্ট করতে সিঙ্গাপুর যাবো। আশফাককে নিয়ে, আশফাককে বলি নেই যে এই টাইপের রোগীরা 5 বছর বাঁচে। ও আর আমি ওকে যাচ্ছে বহুত দিন এই ইন্ডিয়াতে আসলাম, কি খাওয়া খালি এই খাওয়া খেতে আর ভালো লাগতেছে না, চল তাড়াতাড়ি দেশে যাই পরে আমি ওরা বলতেছে ওখানে থেকে আর কিছুদিন থেকে আবার আসবো না। আমি কাছে ঠিক আছে ভাই চল। বাংলাদেশে আসলাম, আমার পরে আমি সাথে সাথে আপনার সিঙ্গাপুরে আমি হৃদয় নামে আমার প্রতিবেশী একটা ছেলে আছে, ওর মাকে নিয়ে ও 2-3 বছর আগের থেকে সিঙ্গাপুরে করে, ওর মামা ওখানে থাকে, হাবিব মামার মাধ্যমে সিঙ্গাপুরে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, সবকিছু নেওয়া আছে। সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে ওরা ভালো ট্রিটমেন্ট ইয়াতে সিঙ্গাপুরে ওয়ান অফ দ্য, আমি এনইউএইচ হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করলাম। এনইউএইচ হসপিটাল আমাকে দেওয়ার পরে ডাক্তার বলতেছে এই টাইপের রুগীদের এখন আমাকে ভরসা দিল হাইপ্যাক নামে ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট, যেটা হইলো আমরা গাড়িতে যেভাবে মোবিলে যে ওয়াশ করি না, সেরকম ইনস্ট্যান্ট ক্যামো আছে না, পেটের ভিতর ওয়াশ করবে, যেটা আমরা ওয়াশিং বলি। যেমন আপনি একটা গাড়ির ইঞ্জিনটাকে আমরা যেভাবে ওয়াশ করি ঠিক এটা করবে। এটা আপনি একমাত্র সিঙ্গাপুরে হয়, আমেরিকাতে হয়, ইউকেতে হয়, আমাদের এখানে টেকনোলজি হয়। এই টেকনোলজিতে এই টাইপের ক্যান্সার এই পেশেন্টদের লাইফ সিঙ্গাপুরে গভর্নমেন্ট ওন হসপিটাল, আপনার সিঙ্গাপুরে পুরো চিকিৎসা ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় সিঙ্গাপুর এনইউএইচ হসপিটালের মাধ্যমে। সিঙ্গাপুর এনইউএইচ হসপিটালে বললো আমরা তো লাইফ করতে পারবো না, তো ক্যান্সার ফ্রি করতে পারবো না। এখানে আমি একটা আশার আলো পেলাম, আলোটা এইরকম আমরা লাইফ লং করতে পারবো। যেখানে আমাকে ইন্ডিয়াতে ব্যারিয়ার দিয়ে দিল 5 বছরের, সেখানে বললো যে সিঙ্গাপুরে আমাকে লাইফটা আমরা লং করতে পারবো। আশফাকও খুব খুশি, এতদিন ও শুনছে, ও 5 বছরের কথা শুনে নাই, কিন্তু বাইরে ও লুকায় গুগল করে। আজকালকার ছেলেপেলেরা তো ইন্টারনেটে সব ও যখন ওর লাস্ট রিপোর্ট নিয়ে গুগল করলো, তখন আম্মুকে এসে বলতেছে আম্মা এই টাইপের রোগীরা 4-5 বছর বাঁচে, গুগলে দেওয়া আছে, করা আছে, জার্মানি পেপার আছে, আমেরিকান পেপার আছে, বিভিন্ন পেপার। আমাকে এইসব ফালতু কথাবার্তা বাদ দাও, আমি তোমার সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার জন্য তো আমার সাথে কথা হয়েছে। সিঙ্গাপুরে এই কথা আমরা আশা পেলাম বাই দিস টাইম। সিঙ্গাপুরে ওর অপারেশনের ডেট অফ ফাইনাল হল। অপারেশন যখন ফাইনাল করতে গেলাম, তখন সিঙ্গাপুরে একটা ঝামেলা ঘটে গেল। কি হইল, ওর তার আগে একটা ল্যাপ্রোস্কোপি করে একটা ছোট্ট অপারেশন করা, ওরা পিএসএ লেভেল 5 উপরে থাকলে কেমো হাইপেক অপারেশন চাল করবে, নাইলে করবে না। এই নিয়ে সিঙ্গাপুরের 2 ডাক্তারের ভিতরে এনইউএইচের ডাক্তাররা 2 গ্রুপ হয়ে গেল। বলতেছে ওর 5-এর নিচে আছে, ওর হাইপেক অপারেশন করবো না। আর সার্জন বলতেছে হাইপেক অপারেশন না করলে ওই রোগীর আমি এত যে আপনার $50,000-60,000 দিয়ে যে অপারেশন করবো, এই অপারেশন মানা নেই। 2 গ্রুপ যখন লেগে গেল, বলতেছে তোমার হসপিটালে তোমার অপারেশন পোস্টপন্ড বলার সাথে সাথে আমার মাথার উপর দুনিয়াটা ভেঙে ফেললো। আমার বাঁচার কিন্তু শেষ আশাটা, যেটা আমি যেখান থেকে ভাবলাম যে আমার ভাইয়ের বারবার বলছেন তিনি সবকিছু অন করেন, কিন্তু যে চেষ্টা উসিলা আমার কাছে আর কোনো জায়গা নেই। বলতেছে অপারেশন হবে না, আমাকে বলতেছে অপারেশন হবে না। আমি আমার রেদওয়ান ফারুক মুসলিম ডক্টর, ওরে বললাম তুই একজন মুসলমান হয়ে আমার এত আশা দিলি, তুই এখন বলতেছিস অপারেশন হবে না। কি অপারেশন করে লাভ নাই, যদি হাইপেক অপারেশন না চালাইতে পারি, আর এমন কেমন না করতে পারি, ওয়াশ না করতে পারি, এই অপারেশন কোনো মানে হয় না। তো আমি অলরেডি তোর জন্য ব্র্যান্ডন মর্গান, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোলোরেক্টাল সার্জন, তার সাথে অলরেডি 5 ঘন্টার উপর তোর এই বিষয় নিয়ে কথা বলছি, যার
যাকে দেখার জন্য এই উপমহাদেশের ডাক্তাররা 2 বছর আগের থেকে কাটে, আপনার কনফারেন্সের টিকিট কাটে যে ব্র্যান্ডন মর্গানের আমরা নিব, মানে ক্লাসে থাকবো। সে ডাক্তারের সাথে অলরেডি কথা বলা শেষ, তোর বলতে হাইপেক অপারেশন ছাড়া এটা লাভ নেই। সিঙ্গাপুর তখন 2 ভাগ হয়ে গেল, এই ডাক্তার গ্রুপ 2টা ভাগ হয়ে গেল। ডাক্তার গ্রুপ যখন 2টা ভাগ হয়ে, আমি বললাম আমি কি করব, আমার দোষ কি, তোরা একটা ডিসিশনে আয়। তখন ওরা বলল, এর ভিতরে আমার ভিতরে হাবিব মামা যে সিঙ্গাপুর আমাকে সব সময় হেল্প করে, আমি হৃদয়ের সাথে কথা বললাম, হাবিব মামার সাথে কথা বললাম। এখানে আরেকজন আঙ্কেলের কথা আমার বলতে হয়, রিয়াদ আঙ্কেলের বাসায় থাকতাম সিঙ্গাপুরে আমি। উনি বললো যে এই ইয়াতে যাও না, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ একটু খোঁজ নাও। মাউন্ট এলিজাবেথ এশিয়ার 1 নম্বর ডাক্তার বসেন, উনি নাম হলো মালিসা টিউকে আমাকে অলরেডি রেফার করছে। রিয়াদ আঙ্কেলের কথা, মালিসা টিউর আমি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলছি, কিন্তু এর ভিতরে সিঙ্গাপুর এনইউএইচ হসপিটাল বলতে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তুমি যাও, মাউন্ট এলিজাবেথে কথা বলো অন্য ডাক্তাররা কি বলে। আমি যেখানেই আমার রুগীটা নিয়ে যাই, প্রথমে মাউন্ট এলিজাবেথে নেওয়ার পর আমি আশফাকাদিস বলার পর ওরা হিস্ট্রি লিখে দেখে কি জানে সার্চ দিল, মা আমার রুগীর অপারেশন পোস্টপন্ড হয়েছে। যখন দেখছে এনইউএইচ আপনার রুগীর পোস্টপন্ড হয়েছে, আর কেউ কোনো আগ্রহ নেই, আমার রুগী বলে যে না তোমাকে এনইউএইচ যা বলে সেটাই বল। আমি কই আমি টাকা, আমাকে ওয়ার্ল্ডে তুমি তোমার এত নাম শুনলাম, তুমি 1 নম্বর একটা সার্জন ইন এশিয়া, তুমি অপারেশনটা করো। বলে আমি অপারেশন করতে পারবো না, আমার মনে করেন আবার দুনিয়া ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই যে চেষ্টা, এই যে পরিশ্রম, এই যে টাকা, কোনো কাজে আসতেছে না, কোনো কিছুই আসতেছে না। আমি বারবার আমি ওকে রিকোয়েস্ট করতেছি, তুমি দেখো, তুমি যেটা হোক আমার যদি 5% লাভ হয়, তুমি করো, তুমি আমার ভাইয়ের অপারেশনটা করো। অপারেশন করলে ক্যান্সার তো একটু ছোট হবে, তাহলে আবার বড় হইতে সময় লাগবে। আমি জানি 2 থেকে 4 16 এভাবে করে হয় ক্যান্সার। আমার চিন্তাটা হলো যদি কাটার কারণে যদি আমার কিছুদিন বেশি বাঁচে, আমি যদি আর আমার বেশি দিন বাঁচাতে পারি, আমি ওকে রিকোয়েস্ট করতেছি। এর ভিতরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট হলো, জেনারেল হসপিটালে গেলাম, সব কিছু পেপার দেখলো। এরপর কে হসপিটাল সিঙ্গাপুর, সেখানেও আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, জায়গা থেকে মানে সব জায়গায় কেউ সবাই বলতেছে এনইউএইচ হসপিটাল তোমাকে যদি ফিরাই দিতে, সেখানে আমরা অপারেশন করবো না। আমি পরের দিন এনইউএইচ হসপিটাল আবার গেলাম, যে মনে করেন এক প্রকার এগ্রেসিভনেস আছে, যেটা আমার এতদিন কাইন্ডনেস শো করছি। এবার আমি বলছি আমাকে তোমরা যে এই 6 মাস সিঙ্গাপুরে ঘুরাইলা, আমি এবার শু করব। আমি একজন থেকে শুনলাম সিঙ্গাপুরে শু করলে খুব ভালো তুমি এটা পাবা। তখন তারা আমাকে পুরো একটা সেন্টারে নিয়ে বসলো, ওদের যে মেডিকেল বোর্ড আছে, বোর্ডের রুমে বসে রেদওয়ান ফারুক আসলো, বড় বড় যত ডাক্তার আছে এনইউএইচ এর কারণ আপনি একজন ফরেনার যখন যায় বলে শু করব, তখন সে আমাকে দেখাইলো যে দেখো আমি তোমাকে দেখো আমরা কথা বলছি, মানে সার্জন গ্রুপও একটা দিচ্ছে, কেমো গ্রুপও ওরা ওদের তুলে সব রকম চেষ্টা আমরা করেছি, সব রকম এক্সামিনেশন আমরা করেছি, আসলে কোনো সম্ভাবনা নাই, তাই আমরা সার্জন বলতেছে সার্জন বলতেছে আমার কেমোর মধ্যে, মানে আমার অপারেশনের মধ্যে কেমোর পার্টে ওরা থাকতে হবে, কারণ কি ওরাই একমাত্র কেমো চালানো, মানে হাইপেক অপারেশনে কেমো চালানোর অথরিটি আছে। ওকে, এই অথরিটি যদি ওরা না দেয়, ওরা সিগনেচার না করলে আমি অপারেশন করতে পারবো না। আমি বললাম যে রিওয়ান তুমি কি অপারেশন করলে আশফাকের লাইফ লং হবে? অবভিয়াসলি লাইফ হবে। আমি আমাকে এখন সেকেন্ড অপশন বলো আমি কি করতে পারি, এই সিঙ্গাপুর আমাকে কোনো হেল্প করবো না। তখন বললো আমি ব্র্যান্ডন মর্গানে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি। বাই দিস টাইম আমি আমার আব্বার ফ্রেন্ড থাকে স্বপন আঙ্কেল আপনার ইউকেতে থাকে, ওনার সাথে আলাপ করলাম, এবং ব্র্যান্ডন মর্গানকে একটু খুঁজে বাই করেন, আমার ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। উনি এদিকে অনুষ্ঠান একদম শেষের দিকে। হ্যাঁ, আমার ইউকেতে হয়ে গেল। ইউকেতে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি 2019 সালের জুলাই মাসে আমি ইউকেতে চলে গেলাম। বাই দিস টাইম আশফাকের কোমরে ব্যথা বেড়ে গেল, ওর এত কোমরে ব্যথা, প্যাথিডিন ছাড়া ওকে আর নেওয়া যাচ্ছে না। আমি লুকে মানে প্রথমে ইন্ডিয়ার কয়েক দফায় যাওয়া, ফাইনালি সিঙ্গাপুর থেকে আমাকে সবচেয়ে রেপুটেড হসপিটাল ইন সিঙ্গাপুর, সেখান থেকে আমাকে ফাইনালি ইউকেতে কি রেজাল্ট আসলো? ইউকেতে আমাকে নিয়ে যাওয়ার পর প্যাথিডিন দিয়ে আমি পুরো প্লেন 16 ঘন্টা জার্নি, আমার প্লেনে আমি প্যাথিডিন দিয়ে ওরে উঠাইলাম। আমার মামা ফয়সাল মামা বললো প্যাথিডিন দিয়ে নিয়ে যা, ব্যথা বাড়ছে। এরপরে ডক্টর FM কামালউদ্দিনের বাংলাদেশে যে ডাক্তারের কাছে আমি তার কাছে কৃতজ্ঞ, আমার এই জার্নিতে যে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে ডক্টর FM কামালউদ্দিন। স্যারের সাথে কথা বললাম, স্যার বললো আশিক তুমি নিয়ে যাও, এবং প্যাথিডিন দিয়ে হলো নিয়ে যাও।
আমি যখন ইউকেতে গেলাম, ইউকেতে আমার স্বপন আঙ্কেল আশা দিল ইউকেতে তোমার যত কিছু আছে সবকিছু হবে। ইউকের মানে চিকিৎসা ব্যবস্থা উনি বলার পর আমি আবার গ্রো আপ হচ্ছি যে না, আমাকে কিছু একটা সিঙ্গাপুর হবে। কিছু একটা হবে। আমি সিঙ্গাপুরে আমি ইউকেতে যখন ব্র্যান্ডন মর্গানের সাথে কথা বলি, ব্র্যান্ডন মর্গানের সাথে কথা বলার পরে ব্র্যান্ডন মর্গান যখন তার রিপোর্ট সবকিছু পেল, পাওয়ার পরে তার এশিয়ান মানুষ গেলে ডক্টর দয়াল এটাকে রিপ্রেজেন্ট করে, সে আমাকে রিপ্রেজেন্ট করলো। এটা কি ছিল, ফিডব্যাক কি ছিল? ফিডব্যাক এই ছিল যে ইজ নট পসিবল, অপারেশন পসিবল না। আমি মনে করেন আমার মাথার উপরে চারা তুলি, আমার মাথার উপরে সারা দুনিয়া বেড়ে গেল, কারণ ওয়ার্ল্ডের আর কোন জায়গা বাকি নাই। আমার আমেরিকাতেও দেখা শেষ, জার্মানিও দেখা শেষ, আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 কোলাটেরাল সার্জেন্টের কাছে আসছি, তার উপরে আর কোন সার্জেন্ট নেই। সে আমাকে বলতেছে এ রোগী অপারেশন হওয়া সম্ভব না, এই রোগী যতদিন বাঁচে কেমো দিয়ে বাঁচবে। তাদের সে যখন আমাকে ফিরাই দিল, এদিকে আমি কাঁদতেছি, জোরে জোরে কাঁদতেছি, আমি ওকে বলতেছি আমার ওই অপারেশন সাকসেসফুল হোক আর না হোক, তুমি অপারেশন করো, যদি কিছুটা বেটার রেজাল্ট উপর আমার জন্য লেখে রাখে, আমার ভাইয়ের জন্য লেখে রাখে। এদিকে আশফাক আমার বুঝাচ্ছে যে ভাই হবে না, আশফাক খুব স্ট্রিক হয়ে গেছে। মানে আপনি যখন শুনবেন আপনি মৃত্যুর এক একটার পর একটা, কারণ কি গুগল করার কারণে আপনি জানতে পারবেন আপনি স্টেজটা কি আছে না আছে। ও যখন জানতেছে যে এটা হবে না, ওকে যখন মেরে, তার আগে আমি ওকে কোনদিন কাঁদতে দেখি নেই। যে একটা মানুষ না কান্না করে যে আমি আমার হয়ে যাচ্ছে, আমি বাঁচবো না বা ও আমার সামনে কানলো না 2019 মানে ইংল্যান্ডে আমি অনর্গল কাঁদতেছি। আমি তো পা ধরাটা খালি বাকি রাখছি, অপারেশন করো। আমার বাবার সাথে, আমার বাবা 68 ইয়ার্স ওল্ড, সে আমার সাথে, সে চুপ হয়ে গেছে। আমি এদিকে কাঁদতেছি, তাকে বলতেছি আমার যা কিছু আছে আমি উপর ভরসা করে অপারেশনটা করতে চাই, তুমি হাইপ্যাক অপারেশনটা করো, যদি কিছুদিন লাইফ। তখন বুঝালো যে অপারেশনটা করতে গেলে হতে পারে যে টেবিলই মারা যেতে পারে। এরকম যখন বললো তখন আমরা সুন্দর চলে আসি। চলে আসার পরে ইউকে থেকে আমরা ব্যাক করে বাংলাদেশে আসি, আবার ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে আবার সেই যথারীতি কেমো স্টার্ট হলো 2020 সালের জানুয়ারি। প্রথম আমি প্রতিদিন গড়ে 2 থেকে 3 ক্যান্সার রোগীদের বিভিন্ন রিপোর্ট দেখাশোনা করি। বিভিন্ন জনের এই 2017, 18, 19 সালে বিভিন্ন জনে আমার পরিচিত যারা একজন করে মারা যাচ্ছে, বিভিন্ন নিউজ। এমন নিউজ আমার যে গ্রুপ আছে ক্যান্সার নেটওয়ার্ক বাংলাদেশ, আমি ওটা অ্যাডমিন, আমাদের গ্রুপে বিভিন্ন রকম নিউজ। আমি কি করলাম, ওকে ওখান থেকে মেম্বার হিসেবে রিজেক্ট মানে ছড়াই দিলাম, ব্লক করে দিলাম। ও বলতেছে তুমি আমাকে এখানে ব্লক ছড়াই দিলা, কারণ যত রকম মৃত্যুর সংবাদ আছে আমার আশেপাশে যারা ছিল মৃত্যুর বাড়তে ছিল। যেই সব সমস্যা মৃত্যুর আগে হইতে থাকে এগুলো আশফাকের 2020 সালে জানুয়ারি থেকে স্টার্ট হলো। ওর আটকে পেটের ব্যথা স্টার্ট হলো, পেটের পায়খানা রাস্তা দিয়ে পায়খানা আটকে গেছে, পায়খানা হচ্ছে না একদিন ধরে। আমি ল্যাবেটে ভর্তি করা হলাম, আমাকে ডাক্তার FM কামাল উদ্দিন তার দেখার পরে বললো আছে কমপ্লিকেটেড স্টার্ট। এখন কমপ্লিকেটেড স্টার্ট, এখন সম্পূর্ণ উপর আল্লাহর হাতে। আমি তো বুঝতেছি আমার যে জার্নির একটা মানে কমপ্লিকেশন আসা স্টার্ট হলো, এর মাধ্যমে আপনি স্টার্ট হলো। বাই দিস আমি পরের দিনেই ফ্লাই করে আবার ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যে ডাক্তার বললাম যে এই সমস্যা, ওরা দেখতেছে যে বাইপাস লাইন বাই করে দেওয়া যায় নাকি, কষ্ট জানে না হয় এই কারণে বাইপাস লাইন ক্যান্সারটা এমন ছড়াই গেছে যে বাইপাস লাইনও আর বাই করা যাবে না। বাইপাস মানে ওকে কোনোভাবে ইয়াতে নেওয়া যাবে না, ওকে আর কোনোভাবে মানে ওটিতে নেওয়া যাবে না। ওটি ব্যতীত যাহা আছে সব করা যাবে। আপনি যখন বুঝবেন যে আপনার হাতে অপশন আছে, আপনি এটা না হলে এই কেমন জেনারেশন আছে, কোন জেনারেশনে কেমন আর কাজ করতেছে না। আমাকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমি যে 13 লক্ষ টাকা করে কেমন দিতাম এক একটা, সেগুলো একটাও কাজ করতেছে না। সেগুলো তো তারপর মাঝখানে ওরাল কেমন স্টার্ট করছে সেটাও কাজ করতেছে। এখন আমাকে বলতেছে যে তুই আমার যে 13 লক্ষ টাকা যে কেমন দিতে এক একটা, ওইটাতে আবার ব্যাক কর, ওইটা দিলে 5% কাজ হইতেও পারে, না হইতে পারে। আমাদের যখন চিকিৎসা ব্যবস্থা কাজ করবে না, তখন আমরা পুরানা কেমোগুলোতে ব্যাক আসি, দেখি যে উলট পালট করে কোনো কাজ হয় নাকি। মানে আপনার সামনে দুনিয়ার
সকল রাস্তাগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনার সামনে আর কোনো রাস্তা নাই যে আপনি যে একটা অবলম্বন করে দাঁড়িয়ে থাকবেন যে আপনি এটা দিয়ে ভালো দেখবেন, দেখবেন না। বাই দিস টাইম লকডাউন আমরা যে বলি, কোভিড-19 স্টার্ট মার্চের 22 তারিখ থেকে সবকিছু বন্ধ। গত বছর ইনফ্যাক্ট ওই সময় আমিও তখন দিল্লিতে একটা ট্রিটমেন্ট আমাকে 2018 সালে মানে 2020 সালে 18 মার্চ এক প্রকার ইন্ডিয়ান ডাক্তাররা জোর করে টিকিট কেটে দিছে তাদের দিয়ে, মানে ব্যাংক কার্ড দিয়ে, না তুই থাকিস না। তারা তো অবস্থাটা বুঝে গেছে যে হ্যাঁ নালে পরে দেশে নিয়ে যেতে পারবে না, এমন ঝামেলা হবে, হবে, তুই কোভিড আরম্ভ হয়ে যাচ্ছে, তুই চলে যা। ওরা আমাকে ওদের কার্ড দিয়ে কেটে দিছে। আমি এর ভিতরে আম্মা জিজ্ঞেস করে যে কি, আমি বলতে আমি যে কাঁদবো, আমি যে কি বলবো, আমি আমার যে কোনো শেয়ার করতাম রাকিব ভাইয়ের সাথে, পারভেজ ভাইয়ের থেকে, মানে পারভেজ ভাই, ডক্টর পারভেজ আমাকে এভাবে করে হেল্প করতো যে উনি আমাকে ফর লাইনিং, মানে যেটা হবে সেটা আগেই বলে দিত। সে অনুযায়ী আমি একদম শেষের দিকে আমি চলে আসি, ফাইনালি দেশে ফিরে আসার পরে চলে যাও, একটা পর একটা কমপ্লিকেশন বাড়তে থাকে। মার্চ এপ্রিল মে মাসের 28 তারিখ আশফাক প্রায় সেন্সলেস। ওকে কোভিড-19 টেস্ট করলে ওর হাসপাতালে ভর্তি করবে না, করবে না, তখন সিচুয়েশনই ওই দিন প্রায় সেন্সলেস অবস্থার ভিতরে আমি ইসলামী ব্যাংক হসপিটালে ওকে নিয়ে ভর্তি করলাম। ভর্তি করানোর পরে বলতেছে ইউরিন পাস হচ্ছে না। ইউরিন পাস না হওয়া মানে আমি জানি এই রুগীটা আর 2 মাস বাঁচবে, কারণ আমি তো প্রতিদিন 2-4-5 জনের রিপোর্ট পড়ে, প্রতিদিন আমি বিভিন্ন রকম সমস্যা শুনি। আপনি যখন শুনতে থাকবেন, কারণ আমার সাথে প্রতিদিন 2 জন করে হইলে মাসে 60 জনের রিপোর্ট শুনেন, কার বাবার কি সমস্যা, কার মার কি সমস্যা বাড়তেছে, কি করতেছে। আমি দেখতেছি মৃত্যুর আগে যে রুগীদের যে সমস্যাগুলো আরম্ভ হয়ে যায়, আমার আশপাশে ইউরিনারি সিস্টেম পুরো ব্লক ক্যান্সারে। দ্যাট মিন্স আপনার কাছে দুনিয়াটা ছোট হয়ে আসতেছে, আপনি আর কিছুই করতে পারবেন না। আপনার যত কিছু থাকুক, যা থাকুক, টাকা পয়সা, অর্থ সম্পদ, কোনো কিছুই কাজে আসবে না। দিনকে দিন যত সময় আসতেছে কমপ্লিকেটেড স্টার্ট হয়ে গেছে। ইউরিন পাস হচ্ছে না, বাইপাস লাইন করতে হবে, কিডনির এই পিছন সাইড থেকে বাইপাস লাইন আরম্ভ করতে হবে। বাইপাস লাইনের সাথে ডায়ালাইসিস স্টার্ট হয়ে গেছে আমার আশপাশে। ডায়ালাইসিস স্টার্ট মানে সর্বোচ্চ এই পেশেন্ট গুলো 2 মাস বাঁচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াত কাউকে কিছু বলে না, কিন্তু বাই দিচ্ছে আমি পুরানো রোগীগুলোকে দেখতে দেখতে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমার দিকে আমি ডক্টর রফিক ভাইয়ের সাথে আলাপ করি। রফিক চৌত্রিক সময় বিসিএসের একজন বিশেষ করে ডাক্তার, ওনার সাথে আলাপ করি। পারভেজ ভাইয়ের সাথে আলাপ করি, ভাইয়া এখান থেকে কি ব্যাক আসা সম্ভব না, আবার কি ডায়ালাইসিস বন্ধ হয়ে ইউরিন লাইন, সবাই আমাকে বলে আল্লাহ জানে, সবকিছু আল্লাহর উপর। ভাই আমি আমার আল্লাহকে ডাকা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এলোপ্যাথিক ট্রিটমেন্ট, সব ট্রিটমেন্ট স্টার্ট করলাম। এলোপ্যাথিক যখন বন্ধ করে দিলাম, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সব ধরনের ট্রিটমেন্ট স্টার্ট করলাম। কিন্তু আমি তো জানি যে আমার এই ইউরিনারি সিস্টেম বন্ধ হওয়া মানে অপশন একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া। এমন 1 মাস রাখার পরে মে মাসের লাস্টে আশফাককে নিয়ে আসি, আবার বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে পর জুনের 1-2 তারিখে আশফাককে বাসায় নিয়ে আসলাম। অনেকদিন 1 মাসের উপরে হাসপাতাল থাকার কারণে আশফাক বলতেছে আমার হাসপাতাল ভালো লাগে না। বাই দিচ্ছিলাম কেমো ডাক্তার, আমার যে কেমো ডাক্তার ডক্টর এস এম কামালউদ্দিন বললো, আছে কেমো দেওয়াতে কোনো লাভ হচ্ছে না, এভাবেই থাকুক। আগে তুমি ওর ইউরিনারি সিস্টেমটা কিছু গ্রো আপ হয় নাকি, কিডনি যে ফাংশন কাজ করতেছে না, কিন্তু ফাংশন চালাবো নাকি, এটা নিয়ে আমি তারপর ওনারা বাদ দিলাম। উনি আমাকে খুব ভালো গাইডেন্স, যেটা প্রপার ট্রিটমেন্ট সেটা। এর বাই দিস টাইম 2 তারিখ মে মাসের জুন মাস পুরোটা ও হসপিটাল, জুলাই মাসের 2 তারিখ। 3 তারিখে আবার ইউরিনের যে পিছন দিকে লাইন হয়, এটা পিছন দিকে এভাবে করে ও
আমরা যেভাবে শুয়ে থাকতাম ও শুতে পারতো না। ও গত লাস্ট 6 মারা যাওয়ার ও ও ও অসুস্থ হওয়ার পর লাস্ট 6 মাস ও আপনার ছুতে মানে ঘুমাইতে পারতো না। আমরা স্বাভাবিকভাবে বিছনায় হেলান দিয়ে ঘুমাইতাম না, ও বসে ঘুমাতো, ও বসে বসে ঘুমাতো। এটা যে কত বড় মানবিক শাস্তি একটা মানুষের, এর থেকে আর কোনো শাস্তি হইতে পারে না। আপনি বসে বসে ঘুমাবেন, আপনি শুয়ে ঘুমাতে পারবেন না, আপনার সামনে বিছনা থাকবে, আপনার সামনে আপনি ঘুমানোর জন্য চটপট করবেন, আপনার বসে বসে ঘুমাইতে হবে। ব্যথায়, পিঠের ব্যথায়, শরীরের ব্যথায় আপনি ঘুমাতে পারবেন না। আপনার সব কিছু আছে, আপনি মরফিন নিচ্ছেন, আপনি এত ওষুধ নিচ্ছেন, সব নিচ্ছেন, কোনো কিছুই ব্যথায় কাজ করবে না। আপনি বসে বসে ঘুমাইতে হবে। আপনি শুলেই ব্যথা করে, শুলেই ব্যথা করে, শুতেই পারে না। চেষ্টা করতাম ভাইয়া একটু এই মরফিন খাওয়া প্যাথিডিন দিয়ে, যে ভাই একটু শোয়া যায় নাকি, দেখ ভাইয়া শোয়া যায় না ভাইয়া, ব্যথা করে খুব। এই বসে থাকতে একটা মরফিনের লাগিতে যতটুকু বসে ঘুমাইতে পারে। জুলাইয়ের 3-4 তারিখ 4 তারিখ 5 তারিখ রাত বেলা, আমি রাতের বেলা সারা ডিউটি দিতাম, মানে ওর পাশে থাকতাম। আম্মা হলো ভোরবেলা সকালবেলা থেকে থাকতাম। আমি রাত জাগার অভ্যাস কারণে আম্মার বললাম যে আমরা সবাই জায়গায় অসুস্থ হয়ে যাব, আমি রাতের বেলা ডিউটি। 5 তারিখ রাতে ও আর আমি হঠাৎ আমাদের পারিবারিক গল্প করা স্টার্ট করলো। এমন সারা গল্প করতেছি পারিবারিক গল্প। কি করব আমরা, সিঙ্গাপুরে 2 ভাই মিলে চিন্তা করেছি, ঠিক আছে আমরা আমাদের সেকেন্ড সিটি, কারণ কি তোমার ট্রিটমেন্টও খুব ভালো হবে, আমরা কানাডাতে সেটেল হয়ে যাবো। কানাডাতে এই টাইপের রুগীরা খুব ভালো ইয়া হয়। কয় না সিঙ্গাপুরে সেটেল হবো না, সিঙ্গাপুর কাছাকাছি, যখন মন চাইবে তখন দেশে আসবো। আচ্ছা আমাকে ভাই সুস্থ হইলে সব করুন, কোনো কিছুই আসবা, কোনো সমস্যা নাই, আমরা করব। 5 তারিখ ফজরের নামাজ ওরে আমি বললাম ভাই চল ফজরের নামাজ পড়ি। আমি আমার রোজা রাখার জন্য আমি 2018 সালের ওর অসুস্থ হওয়ার পর থেকে প্রতিদিনই রোজা রাখি। প্রতিদিন রোজা রাখি 2000 থেকে কত পর্যন্ত? 2018 সাল থেকে ও যেদিন আচ্ছা 20 সাল টানা আমি প্রতিদিন রোজা রাখি। যেদিন রোজা রাখা হারাম সেদিন বাদে আমি প্রতিদিন রোজা রাখতেন? জি, আমি প্রত্যেকদিন রোজা রাখতাম। যেদিন থেকে রাখতে বলছে ভালো আর সম্ভব না, আমি আমার সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে চেষ্টা করছি জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে শান্তি দেয়, ওকে রোজা রাখতাম। যে আল্লাহ একটা না একটা শুনছি যে আল্লাহ যে কোনো একটা উসিলায় মানুষকে মাফ করে। আপনি বলছিলেন ফজরের সময় হঠাৎ নামাজটা পড়লো। নামাজ পড়ার পর ও চিল্লাচিল্লি স্টার্ট করলো, ভাইয়া আমার খুব ব্যথা। আমি কি বললাম ফজর হয়ে গেছে, আম্মারে বললাম যে ইয়া দাও গ্যাসের ইন্ডাকশন দাও। ইন্ডাকশন আমি পুশ করতাম, আমি ইন্ডাকশন পুশ দিয়া বললাম। ও বলছে ভাইয়া ব্যথা কমতেছে না। আমি ব্যথা কমে যাবে, মরফিন খা। সারা জায়গা পর আপনি কিন্তু ভালো লাগে না, আপনি আরো জায়গায় থাকবেন। আমি একটু ঘুমাইতে গেলাম, আম্মা তুমি পাশে থাকো। 7:30-8টার দিকে আম্মা ডাইকা উঠাইলো, আশফাক ব্যথার থালায় কাঁদতেছে, লিটারালি কাঁদতেছে। আমি যখন রুমে প্রবেশ করলাম, আশফাক আমাকে বলতেছে ভাইরে তুই যদি আজকে অপারেশন না করাস আমারে, আমি মনে হয় বাঁচবো না। এটা বাইরে আমার মাথায় আমার প্রতিটা দিন প্রতিটা রাত আমি যখন ওর কথা মনে করি আমার এই লাইনটাই মনে হয়। বলে যে ভাই আজকে যদি তুই আমার অপারেশন না করাস আমি বাঁচবো না, আজকে যদি তুই আমাকে অপারেশন না করাস আমি বাঁচবো না। আমি বললাম এইসব ফাউল কথাবার্তা ছাড়, এমন ব্যথা একটা হয় তুই মরফিনটা খা। আমি বাই দিস টাইম সার্জেন্টের সাথে কথা বলি কোন জায়গায় অপারেশন। আমি পারভেজ ভাইয়ের ফোন দিলাম, ভাই আপনার তো সার্জেন্ট একজনের সাথে কথা বলছিলেন, দেখেন এমন ব্যথা যাইতেছে না। উনি বলতেছে যে আশিক আমি কথা বলতেছি, এমন অনেকেই বলতেছে কথা বলতেছে, ওনারা তো বুঝতেছে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। বাই দিস টাইম 11টার সময় ও দেখি এমন ইয়ার মধ্যে ওর শরীরে কোনো রকম বল নাই, ওর এমন ব্যথা স্টার্ট হয়েছে, ও কাঁদতেছে ব্যথার থালায়। আমি আমার মা আমার বোন ওর পা চিপতেছে, আমার বোন আমার মা পাশে বসা, আমি বসা ভাইয়া বলতেছি ইয়া করতেছি। 11:30 ওর প্রচুর ব্যথা, ওর ব্যথা এখন গাড়ির জন্য, গাড়ি কই পাবো?
লকডাউন, সম্পূর্ণ দেশ লকডাউন, তখন পিক আওয়ার অফ লকডাউন চলতেছে। আমি গাড়ি কই পাবো, আমি 999 ফোন দিলাম। আশফাক পুরো প্রায় সেন্সলেসের মতো, একবার সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি ফোন দিছি, ও কাজ করতেছে না, ডাক্তারও কেউ ধরতেছে না। আমি 999, ওর সেন্সলেস দেখে আম্মু বলছে ও সেন্সলেস হয়ে গেছে। আমি 999 ফোন দিয়ে বললাম আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আমাকে ব্যবস্থা করে দিল না। আমি আশফাক, আমি যখনই বলতেছি ওর আশফাক ডাকতেছি, ও যখন কোনো সাড়া দেয় না, তখন আমি বলতেছি আশফাক, আমি ওকে থাপ্পড় দিয়েছি ওর ইয়ার মধ্যে, চেহারার ভিতরে, আশফাক 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 আশফাক। হ্যাঁ ভাইয়া বলো। আমি কই তোমার ভার্সিটির টাকা কি আমি জমা দিব? ওর একটা লাস্ট মানে 3 ক্রেডিট বাকি পরীক্ষা, ও তোমার ভার্সিটির টাকা জমা দিব, কই তুমি এখনো দাও নাই? ও আমি বুঝলাম যে ও সেন্স আছে, আমি যেটা ভাবছিলাম যে অসুস্থ কিছু না। বাই দিস টাইম আমি অ্যাম্বুলেন্সটা রেখে উঠে ওকে স্টেশনে নিয়ে যাব। ওর আর কোনো রকম আমি, আম্মা, আমার গার্ড আর হইলো ইয়ারা সবাই মিলে চাচ্ছি ওকে উঠাইতে। ওকে আমরা কোনোভাবে দাঁড়া করাইতে পারতেছি না, ওর যে লুঙ্গিটা চেঞ্জ করাবো এই কোনোভাবে, মানে ওর বডি আর দাঁড়াচ্ছে না, ওর বডি কোনোভাবে দাঁড়াচ্ছে না। কোন রকম আমরা অ্যাম্বুলেন্সে উঠাইলাম। আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি, আমি আশফাক আশফাক ডাকতেছি, আশফাক 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 আশফাক, ভাইয়া আশফাক 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 আশফাক। আমি আমার বাসা কাছে ইসলামী ব্যাংক হসপিটাল, আমি ওখানে নিয়ে গেলাম, নিয়ে পরে ইমার্জেন্সিতে ঢুকাইলাম। ইমার্জেন্সিতে ঢুকানোর পর ইমার্জেন্সিতে পালস মিটার যখন ওরা লাগাইলো, আমি দেখি পালস রিডিং দেয় না, পালস রিডিং কোনো রিডিং আসতেছে না। 1 মিনিট আমার পালস রিডিং দেয় না, পালস রিডিং দেয় না বলে আমার তো আর কোনো কিছু বুঝার বাকি নাই, আমার আশফাক না। আমি কোনো রিডিং দেয় না, ডাক্তার ধরে আসছে, আমাকে বলেন চড়েন চড়েন চড়েন, আপনি চড়েন আমরা দেখি। আমি বলি আপনারা আমার সামনেই করেন, যা করেন আমার সামনে করেন, আমি দেখি আমার আশফাকের পালস রিডিং আসতেছে না। আমার বোঝা শেষ, আমার ইচিদি লাগবে না, কোনো কিছু লাগবে না, আমার আশফাক নাই, আমার আশফাক নাই। ডাক্তার ওভার হওয়ার জন্য, ইচিদি করলো, ইচিদি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আশফাককে শহীদানের মর্যাদা দান করুন। ইসিদি পুরা সোজা ফ্ল্যাট, সোজা ফ্ল্যাট। আমার আশফাক, আমার আশফাক, আমার আশফাক নাই, আমার আশফাক নাই, আমার আর বোঝা, আমার ইসিদির আগে আমার আশফাক নাই। 12টা 5 বাজে আমি দেখি আমার আশফাক নাই। আমি আমার মারে কি বলবো, আমার আশফাক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আশফাক শহীদানের মর্যাদা পান, এবং বিশ্বাস করুন এই ছেলেটির যে প্রচেষ্টা, পৃথিবীতে সম্ভাব্য অসম্ভাব্য সব রকম প্রচেষ্টা এই আশিক ভাই হিসেবে করেছে। আর্থিক সক্ষমতার চাইতে ইন্ডিয়াতে ফ্রিকুয়েন্টলি আশফাককে নিয়ে যাওয়া, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, ইউকেতে নিয়ে যাওয়া, সমস্ত ইউরোপ আমেরিকার সমস্ত বড় বড় ডাক্তারের সাথে কনসালটেশন করা, তার ক্ষমতায় থাকুক অথবা না থাকুক সর্বোচ্চ প্রচেষ্টায় ছেলেটি করেছে। কিন্তু বারবার একবারে এই কথাটা সে বলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে চেষ্টা করে, সাহায্য করে। এবং সেই কারণে টানা 2 বছর প্রতিদিন তার ছোট ভাইকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রেখে প্রার্থনা করেছে। টানা 2 বছর রোজা থেকেছে, আল্লাহ আমার ছোট ভাইটাকে বাঁচায় দাও। একদিকে স্রষ্টার কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, অন্যদিকে এভাবে প্রচেষ্টা। বাংলাদেশ
দেশের বাইরে বিশ্বের কোনো কর্নার বাকি রাখেনি তার ছোট ভাইকে বাঁচিয়ে ফেরানোর জন্য। আর আজ যেভাবে আস্ফালন করতেছে, যেভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেভাবে কান্নাকাটি করতেছে, বুক ভরে যাচ্ছে, এরকম ভাই পৃথিবীতে মনে হয় অনেক বেশি দেখা হয় না আজকের পৃথিবীতে। আজ যখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ামগুলোতে ভাই ভাইয়ের শত্রু হচ্ছে, একজন আরেকজনের গলায় ছুরি চালাইতে দ্বিধা বোধ করতেছে না, ঠিক সেরকম এরকম একটা ভালো ভাই, এরকম একটা মহৎ ভাই, এরকম জান পাগল করা, কলিজা ছিঁড়ে ফেলা এরকম ভাইও যে পৃথিবীতে আছে, এটা দেখানোর জন্য, এটা রিপ্রেজেন্ট করার জন্যই আজকে আশিককে নিয়ে এসেছিলাম। আমিও আপনি অনেকে কিন্তু আমাদের কপাল হয়নি এমন ভাইয়ের দেখা পাওয়া। এ ভাই বহু জন্মের পূর্ণ করলে এমন ভাইয়ের দেখা মানুষ পায়। আর আমরা এই ভালোবাসার বাংলাদেশ থেকে আহ্বানই জানাই যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা এছাড়া ইম্পর্টেন্ট কিছু নাই। দেখুন, একটা মানুষের জীবনের মধ্যে, তার ছোট ভাইয়ের জীবনের মধ্যে পুরো জীবনটাকে ভরে দিয়ে একেবারে কাঙ্গাল হয়ে গেছে। এবং সে তার ব্যক্তি জীবনে, আমি যতটুকু শুনলাম, যে ব্যক্তি জীবনে তার জীবনকে সফল করার জন্য, তার জীবনটাকে সাজানোর জন্য যা উদ্যোগ গ্রহণ করা উচিত তা কিছুই করেনি, সবকিছু ঢেলে দিয়েছে ছোট ভাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, এই ধরনের ভাই, পারিবারিক এই ধরনের বন্ধন আরো বেশি বেশি করে ফিরে আসুক আমাদের কাছে। আশফাকের জন্য অনেক মাবুদ রে, এত ছোট একটা বাচ্চা ছেলে, এত অল্প বয়সে এত কষ্ট নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস ছেলেটি ঘুমোতে পর্যন্ত পারতো না, বসে বসে ঘুমাতে হতো, এত কষ্ট বুকে নিয়ে চলে গেছে পৃথিবীর ওই পারে। তাকে তুমি শহীদানের মর্যাদা দান করো, এবং সেই সাথে এই ভাই, এই আশিক আমাদের জন্য আইডল হয়ে থাকুক। আইডল আমাদের এমন কোন মানুষজন না হোক যাদের জীবন পাপিষ্ঠে ভরা, যাদের জীবন অভিশপ্ত। আইডল হোক এমন মানুষ, যে মানুষগুলোকে সামনে রেখে আমরা আমাদের পারিবারিক বন্ধনের অভিশাপ থেকে বের হব। আমরা পারিবারিক বন্ধনের এই আবারও ভালো দিকগুলোকে সামনের দিকে নিয়ে আসবো। সবার জন্য অনেক দোয়া। এ দীর্ঘ নিঃশ্বাসে কান্না আমাকে বহুদিন জাগিয়ে রাখবে, বহুদিন কষ্ট আমার এই মনের মধ্যে অনুভূত হবে। বাট গর্বের সাথে আমি শেয়ার করবো, মন থেকে এই আশীর্বাদ সবসময় আসবে যে এরকম একটা পুণ্যতা, এরকম একটা ভালো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। সবাই অনেক ভালো থাকুন, সকলের জন্য অনেক দোয়া। প্রত্যেকটা প্রাণ ভরে ওঠে ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা।